হ্যালো স্টুডেন্টস, হ্যালো বাচ্চারা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ইন্টারেস্টেড ক্লাসটা করার জন্য, রাইট? তো দেখো, আজকে আমরা একদম আমাদের কমপ্লিট ফিজিক্স কোর্সের ফার্স্ট ক্লাস স্টার্ট করতে চলেছি। তো আমরা আজকের ক্লাস ওয়ানে কি পড়ব অলরেডি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়টা, এনসিইআরটি বইয়ের 11-এর দ্বিতীয় অধ্যায়টা, যেটার নাম আছে একক এবং পরিমাপ। ইংলিশে যারা দেখছো তারা তার নামটা জানবে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ক্লিয়ার? তো আজকে আমাদের এই লেকচারে কি কি পড়ানো হবে? তিনটে টপিক পড়ানো হবে। সেই টপিকগুলো কি কি? 2.1, 2.2, 2.3, 2.4 এবং 2.5। তাহলে আজকে ক্লাস ওয়ানে আমাদের এই টপিকগুলো আজকে ডিসকাস আমরা করব তোমাদের সাথে। ওকে, তো চলো শুরু করা যাক, ক্লাসটা এগোনো যাক। তো দেখো, ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, তোমরা একটু দেখো, তারপর ক্লাস শুরু করছি। অবভিয়াসলি তোমরা এখানে যারা আছো সবাই টার্গেট করছো নিট এক্সামকে, আর হয়তো কেউ কেউ আছো যারা জেই, ডাব্লিউবিজেই এইসব এক্সামগুলোকেও টার্গেট করছো। দুটো এক্সামই একই রকম, মোটামুটি ফিজিক্সের কনসেপ্টটাই সেখানে কাজে লাগে। তো তোমরা যদি নিট এক্সাম টার্গেট করে থাকো এবং কারোর মনে যদি কোশ্চেন থাকে যে স্যার আমি কি পারবো, আমি কি ক্র্যাক করতে পারবো, আমার দ্বারা কি পসিবল হবে, তো এখানে আমি একটা জিনিস উক্তি তোমাদের, একটা মহান মানুষের, সবাই জানো স্বামী বিবেকানন্দ, এনাকে তো সবাই চেনেন। তো এনার একটা উক্তি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা তোমরা একবার দেখো জাস্ট কি বলছে। উনি বলছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব, জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। রাইট? এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। তো ওরকম একটা মহান মানুষ, উনি কি বলতে চেয়েছেন এখানে, যে তুমি যদি তোমার ওপর বিলিফটা রাখো, রাইট, তোমার মনের শক্তিটাই সবচেয়ে বড়। ইফ ইউ আর বিলিভ দ্যাট ইউ ডু ইট, দেন কেউ তোমাকে আটকাতে পারবে না ক্র্যাক করা থেকে নিট। এটা তো জাস্ট একটা এক্সাম, আরও কত কঠিন কঠিন পরিস্থিতি আসবে তোমাদের জীবনে। তোমরা যদি নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখো, অর্থাৎ নিজেই যদি বিশ্বাসটা নিজের ওপর রাখো, তাহলে কেউ তোমাদের হারাতে পারবে না, তোমরা ডেফিনেটলি সফলতা পাবেই। তাহলে আজকে আমাদের ক্লাসের শুরুটা একটা সুন্দর মোটিভেশনাল কোট দিয়ে আমি করলাম, যাতে তোমরা একটু মোটিভেট হও। এবং এই কথাটা অবভিয়াসলি সবসময় মাথায় রেখো যে তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু এবং তুমি তোমার নিজের সবচেয়ে বড় শত্রুও হতে পারো। তুমি তোমাকে হারানোর চেষ্টা করো, নিজেকে ডেভেলপ করো আর নিজের ওপর বিশ্বাসটাকে বজায় রাখো, ডেফিনেটলি তুমি যে কোনো জিনিস পাবে ক্লিয়ার করতে। ওকে, চলো আমরা এবার স্টার্ট করি আমাদের যেটা মেন পড়াশোনা। তো দেখো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ একক এবং পরিমাপ চ্যাপ্টারের ফার্স্ট 2.1 টপিকটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, বেসিক্যালি আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কাছে বই ডেফিনেটলি আছে, ইংলিশ ভার্সন হোক আর বাংলার পিডিএফ তো আছেই। আমি এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো বা যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো, সেগুলো এখানে হাইলাইট করেছি, এরকমভাবে হাইলাইট করে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো আমি এখানে তোমাদেরকে পুরো টপিকটা কমপ্লিটলি ডিটেলসে ধরে ধরে বোঝাবো, অনেক ডেপথে যাব। তোমরা ফার্স্ট কি করবে, এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে আর অবশ্যই একটা নোটবুক বানাও, মানে আমি যা যা পড়াবো সেইখানে যেন নোটবুকে যেন ক্লাসের শেষে উঠে যায়, মানে তোমরা দেখতে দেখতে ক্লাসটা করো, আমি যা বলবো, যেটা লিখতে বলবো, যেটা পড়াবো সেটা ওখানে উঠবে। ক্লিয়ার? কারণ এক্সামের আগে তুমি এত ভিডিও আবার রিভাইজ করে দেখতে পারবে না, তখন তোমার কাছে একটা কনসাইজ ছোট শর্ট নোট দরকার। তুমি হুবহু এখানে যা আছে লিখবে না, ইম্পর্টেন্ট কথাগুলো তুমি তোমার নোটে লিখতে থাকবে। তাহলে এক্সামের টাইমে তোমার কাছে একটা শর্ট নোট, একটা খাতার মধ্যে পুরো ফিজিক্স সীমাবদ্ধ হয়ে পড়বে, মানে কনসাইজ হয়ে যাবে, সেটা তোমাকে এক্সামে খুবই হেল্প করবে। ক্লিয়ার? তো আমি কি করব, প্রথমে আমি যে কোনো টপিক সেটাকে ডিটেলসে এক্সপ্লেন করবো, তোমাদের কাছে বোঝাবো। তারপর তোমাদের দায়িত্ব হবে সেটা নোট বানানো এবং সেই নোটটা একবার পড়ে নেওয়া, পড়ে নিয়ে তুমি তোমার কাছে ইংলিশ ভার্সনের বই থাকলে সেটা বের করবে বা বাংলা ভার্সনের বই থাকলে সেটা বের করবে, তোমার যেটা তোমার সুবিধা সেটা বের করবে। করে তুমি হুবহু লাইন বাই লাইন একবার 2 থেকে 3 বার রিপিট করে নিজের থেকে রিভাইজ করে পড়বে, রিডিং করবে। কি করবে? রিডিং করবে। বারবার বলছি, রিডিং যদি তুমি না করো তুমি ফিজিক্স শিখতে পারবে না। ক্লিয়ার হলো? তাহলে আমি এখানে যা এক্সপ্লেন করবো সেটা তো বুঝছো, নোট বানাচ্ছ, সেই নোটটা আরেকবার পড়বে, পড়ে তুমি তোমার কাছে যে ভার্সনের বই আছে সেই বইটা থেকে তুমি নিজে পুরো জিনিসটা 3 থেকে 4 বার রিডিং করবে। ফিজিক্স তুমি যদি রিডিং না করো, অর্থাৎ রিডিং করে না যদি পড়ো, তাহলে তুমি ফিজিক্স বুঝতে পারবে না। ক্লিয়ার?
তাহলে এইটুকুনি আমার বেসিক একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম। এবার আমি ক্লাস শুরু করছি। দেখো, আচ্ছা এখানে আমাদের একটা কথা বলেছে ভৌত রাশি। আচ্ছা ভৌত রাশি মানে ইংলিশে যেটাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। কি বলি? ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটির মানে হচ্ছে ভৌত রাশি। ফিজিক্স পড়তে গেলে সবার প্রথমে আমাকে এই টার্মটাই জানতে হয় যে ভৌত রাশি কি। কি বললাম? আমাকে যদি ফিজিক্সটা ভালো করে বুঝতে হয় তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ভৌত রাশি কি। এবার তোমাদেরকে আমি জিনিসটা বোঝাই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা হয় কি। দেখো, তোমরা অন্তত ক্লাস 9, 10, 8 থেকেই তো ফিজিক্স পড়ে আসছো, মানে যেটাকে আমরা ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স বলে জানি, সেটা পড়ে আসছো। এখানে হাজারটা এরকম নতুন নতুন টার্ম শুনেছো। যেমন আমি শুরু করি প্রথমে বলে দৈর্ঘ্য, ভর, সময়, তারপর তোমার বল, ক্ষেত্রফল, আয়তন, চাপ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তাপ, উষ্ণতা, এসব হাজারটা নাম শুনে এসছো, রাইট? তো এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলোকেই বলা হয় আমাদের ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি। মানেটা কি হলো স্যার, একটু বুঝিয়ে দিন। আমি বোঝাচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি ফিজিক্সের বেসিক মানে ফিজিক্স সাবজেক্টটা কোত্থেকে এসছে? ফিজিক্স অ্যাজ সাচ কোনো সাবজেক্ট না। এটা মানে আমাদের আশপাশে যে নেচার আছে, আমাদের আশপাশে যে প্রকৃতি আছে, এই প্রকৃতিটাকে বোঝা এবং এই প্রকৃতির মধ্যে কি কি ঘটনা ঘটছে, প্রাকৃতিক ঘটনা ঘটছে, সেইগুলোকে ব্যাখ্যা করাই হলো ফিজিক্স। তাহলে এই প্রকৃতির সাথে জড়িত যে যে ঘটনাগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্যই আমাদের ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটির দরকার পড়ে। যেমন এক্সাম্পল, কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তুমি তার উপর এরকম ঠেলা দিলে তার জন্য বস্তুটা এগিয়ে গেল, রাইট? তাহলে এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য তুমি কোন ভৌত রাশির সাহায্য নেবে? তোমরা বলবে হ্যাঁ স্যার, আমরা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা এগিয়ে যায়। তার মানে বুঝতে পারছো কথাটা, যে বল, ফোর্স, এই জিনিসটা কি? এই জিনিসটা বেসিক্যালি আমার ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ আমি শর্টকাটে যদি এক কথায় বলি যে ভৌত রাশি বলতে তোমরা কি বোঝো, তোমরা এক কথায় বলবে যে স্যার, আমাদের এই ইউনিভার্স অর্থাৎ এই প্রকৃতি, এই নেচারকে বোঝানোর জন্য ফিজিক্সের সাহায্য লাগে। তো সেই ফিজিক্সে এই ইউনিভার্সের প্রাকৃতিক ঘটনাগুলোকে বোঝানোর জন্য যে যে ভৌত রাশিগুলো দরকার হয় সেইগুলো হচ্ছে আমাদের এইগুলো, মানে যেগুলো আমি নাম বলছি, দৈর্ঘ্য, ভর, উচ্চতা, বেগ, ত্বরণ, সময়, ভরবেগ, এরকম অনেক কিছু। তাহলে ডেফিনেটলি ভৌত রাশি তোমাদের ক্লিয়ার হলো। ওকে, তাহলে এটা তো গেল যে ভৌত রাশি কি আমরা বুঝলাম, ফিজিক্যাল কোয়ান্টিটি কি সেটা আমরা বুঝলাম। এবার কোশ্চেন আসছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি তো আমরা বুঝলাম, কিন্তু সেটা আমাদেরকে তো মাপতে হবে, রাইট? দেখো, তুমি যদি আমি তোমাকে বলি যে তোমার উচ্চতা কত, তুমি ডেফিনেটলি কেউ কারোর উচ্চতা তুমি বলো স্যার আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, স্যার আমার উচ্চতা 6 ফুট, স্যার আমার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। তার মানে এই যে ফুট বা ইঞ্চি এইসব শব্দগুলো তুমি ইউজ করছো, তার মানে তুমি কি করছো? তুমি তোমার উচ্চতাটাকে একটা কিছু দিয়ে মাপছো, রাইট? একটা মেজারমেন্ট করছো, তুমি তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিকে একটা মেজারমেন্ট করছো। যেমন তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে ধরে নাও তুমি চালের দোকানে গেলে, তোমার মা তোমাকে চাল আনতে পাঠিয়েছে বা বাবা তোমাকে চাল আনতে পাঠিয়েছে। এবার তুমি দোকানে গিয়ে বলছো যে কাকু 5 চাল দাও। তুমি বলছো যে কাকু 5 চাল দাও। তো দোকানদার কি বুঝবে 5 মানে কি হতে পারে? অনেক কিছু হতে পারে। 5 কেজি চাল চাইতে পারো, 5 গ্রাম চাল চাইতে পারো। তোমরা ভাবছো স্যার ইয়ার্কি করবেন না, 5 গ্রাম চাল কি কেউ চায়? আরে আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝো ব্যাপারটা। তার মানে ব্যাপারটা কি হলো যে 5 সংখ্যাটা এনাফ না। আমি যে ওজনটা বলবো তার জন্য আমাকে কি বলতে হবে? 5 কিলোগ্রাম বা 5 গ্রাম। আমি যে আমার উচ্চতাটাকে বোঝাচ্ছি, উচ্চতা মানে একটা হাইটটাকে বোঝানোর জন্য, দৈর্ঘ্যটাকে বোঝানোর জন্য বলতে হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, কিছু একটা বলতে হচ্ছে। বুঝতে পারছো? যেমন আমরা কোনো বস্তুর উপর কেউ বল প্রয়োগ করলে সেই বলের মান কত সেটা বোঝানোর জন্য আমরা বলি 5 নিউটন, 10 নিউটন, এটা এসআইতে 20 ডাইন, এইসব কথাগুলো বলে থাকি। তার মানে বুঝতে পারছো যে কোনো ভৌত রাশি অর্থাৎ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে গেলে আমার একটা ইউনিট সিস্টেমের দরকার হয়, একটা এককের দরকার হয়। দেখো এখানে সেই কথাটাই আমাদের এখানে বলেছে যে একক। এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের এক্ষুনি কি বোঝালাম, ধরো না কোনো বস্তুর ভর মাপছি, তাহলে 5 কেজি লিখলাম। তার মানে কি এই যে কেজি, এই কেজিটা হচ্ছে ওই ভর মাপার একক। ক্লিয়ার? এবার আমি তোমাদের এটা এখানে ভালো করে লিখে দেবো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ধরো নাও কোনো একটা বস্তু তোমার কাছে আছে, এরকম একটা পাথরের টুকরো আছে, মাটিতে পড়ে আছে। এই পাথরের টুকরোর ভর আমাকে মাপতে বলেছে। তাহলে টেকনিক্যালি আমি ভরটা মাপবো। ধরে নিচ্ছি আমি এই পাথরের টুকরোটা হচ্ছে আমার কাছে 10 কেজি, 10 কেজি। আমার কথাটা বুঝবে ভালো করে।
এই যে 10 কেজি আমি বললাম, এই তাহলে কি কমপ্লিট কথা হলো যে আমি ভর মেপেছি 10 কেজি। তাহলে এর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, একটা সংখ্যা, দেখো ভালো করে তাকাও, এখানে একটা সংখ্যা, আর এই জিনিসটাকে আমরা বলি একক। অর্থাৎ কোনো ভৌত রাশিকে মাপতে গেলে, অর্থাৎ কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে গেলে, মেজার করতে গেলে আমাদের একটা একটা সিস্টেম দরকার, যেখানে একটা সংখ্যা থাকবে আর যেখানে একটা একক থাকবে। তো দেখো এখানে ক্লিয়ারলি সেই জিনিসটাই বলেছে যে একটি একক সহ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রাকৃতিক রাশির পরিমাপের ফলাফল একটি একক সহ সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়। তার মানে কি প্রকাশ করা হয়, তার মানে কি, ধরে নাও আমি এখানে একটা প্রাকৃতিক রাশি যেটাকে বলছি ভর, সেই ভরটা আমি মাপছি, সেটাকে আমাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হচ্ছে, আর তার সাথে সাথে একটা একক দিয়ে প্রকাশ করতে হচ্ছে। তাহলে এই লাইনটা ক্লিয়ার যে একটি একক সহ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয় যখন কোনো আমরা প্রাকৃতিক সংখ্যাকে মানে প্রাকৃতিক রাশিকে মাপি। তাহলে তোমরা এক কথায় যখনই আমি তোমাদের এই কথাটা বলবো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, এক মিনিট, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি, ভৌত রাশি, তার মানে কোনো ভৌত রাশি মাপতে গেলে একটা নিউমেরিক্যাল ভ্যালু চাই। নিউমেরিক্যাল ভ্যালু মানে বাংলায় হচ্ছে সংখ্যা মান, আর তার সাথে সাথে একটা ইউনিট চাই, মানে বাংলায় যাকে আমরা বলি একক। তাহলে এই ফর্মুলাটা আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকে গেল যে আমরা যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করব, আমার পরিষ্কার করতে একটা সংখ্যা মান অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালু চাই আর একটা ইউনিট বা একক চাই, দ্যাটস অল। এখানে আমরা এইটুকুনি কনসেপ্ট শিখব। ওকে, এবার কি বলছে দেখো, বলছে যে প্রাকৃতিক রাশিগুলির সংখ্যা অধিক হলেও যেহেতু প্রাকৃতিক রাশিগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এই জন্য এ সকল প্রাকৃতিক রাশিগুলিকে প্রকাশ করার ক্ষেত্রে কেবলমাত্র সীমিত সংখ্যক এককের প্রয়োজন। এইটা একটা ভালো কথা, এখানে একটা তোমার কনসেপ্টটা একটা ক্লিয়ার হবে। দেখো আমাদের এই নেচারে, আমাদের এই ইউনিভার্সে এত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তোমার ধারণার বাইরে। ইভেন অত কিছু ভাবার দরকার নেই, তুমি 11 কোর্স পড়বে, তারপর 12 কোর্স পড়বে, যখন তুমি দুটো কোর্স কমপ্লিট করবে তোমার কাছে প্রায় 500 থেকে 600টা নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি জেনে যাবে। আমি এক্ষুনি কয়েকটা নাম বলে দিচ্ছি, দৈর্ঘ্য, ভর, উচ্চতা, ভরবেগ, বল, ত্বরণ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ বিভব, এরকম হাজারটা আছে, তাপ, উষ্ণতা, এরকম অনেক কিছু আছে। তাহলে এরকম অনেক, এইটাই এখানে বলছে দেখো যে প্রাকৃতিক রাশিগুলির সংখ্যা অধিক, মানে প্রাকৃতিক রাশি প্রচুর আছে, তা সত্ত্বেও যেহেতু প্রাকৃতিক রাশিগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য এ সকল প্রাকৃতিক রাশিগুলিকে প্রকাশ করার ক্ষেত্রে কেবল মাত্র কয়েকটা সীমিত সংখ্যক রাশিরই প্রয়োজন। আর সেই সীমিত সংখ্যক রাশিগুলোকে আমরা বলে থাকি মৌলিক রাশি বা মূল রাশি। এইগুলোকে আমরা বলি মৌলিক রাশি বা মূল রাশি। আর সেই মৌলিক রাশি আর মূল রাশিকে প্রকাশ করার জন্য আমাদের যে একক লাগে সেটাকে আমরা বলি মৌলিক একক বা মূল একক। বোঝো ভালো করে, আমি তোমাদের এখনই বলছি যে অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, রাইট? তো এতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করার জন্য আমাকে কি তাহলে স্যার এতগুলো মানে এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটির পিছনে এক একটা একক লাগছে, যেমন এখানে ভরের পিছনে কেজি লাগছে, উচ্চতার পিছনে ফুট লাগছে, সময়ের পিছনে সেকেন্ড লাগছে, বলের পিছনে নিউটন লাগছে। তাহলে কি স্যার হাজারের ওপর ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তাহলে আমাকে কি হাজারখানা একক মনে রাখতে হবে? এটা কি বাস্তবে পসিবল? একদমই না। তো এইখানে আমি যেটুকুনি রিড করলাম এখানে এটুকুনি বুঝিয়েছে যে অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি থাকলেও প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি কিছু না কিছুর সাথে সম্পর্কযুক্ত, রিলেটেড। তাহলে আমাদের কাছে মোট 7টা, কটা বললাম, মোট 7টি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর সেটার যদি আমি বাংলা বলি সেটাকে বলা হয় মৌলিক ভৌত রাশি। সেই ফান্ডামেন্টাল 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি কি আমি একটু পরেই তোমাদের দেখাবো, জাস্ট এখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। তাহলে কি হলো, আমাদের কাছে টোটাল 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকছে। সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি 7টা মৌলিক একক, এই যে 7টা এরকম মৌলিক একক আমাকে মনে রাখতে হচ্ছে। আর বাদ বাকি যা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকুক না কেন, ভৌত রাশি থাকুক না কেন, সেইগুলোকে প্রকাশ করার জন্য এই 7টা মৌলিক রাশির এককই যথেষ্ট। এইগুলো একটার সাথে একটা জুড়ে ভাগ করে গুণ করে আমরা বার করতে পারি। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, এই মূল এককগুলোর সমন্বয় অর্থাৎ এই মূল এককগুলোর সাহায্য নিয়ে অন্যান্য সব প্রাকৃতিক রাশির এককগুলিকে প্রকাশ করা যায়, যেটা আমি একটু আগে তোমাদের বোঝালাম। এরকম এককগুলোকে লব্ধ রাশি, লব্ধ একক বলা হয়।
অর্থাৎ যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদেরকে বলা হয় 7টা মৌলিক রাশি। তাহলে তাদের এককগুলো মৌলিক একক। আর সেই 7টা মানে মৌলিক ভৌত রাশিগুলোকে মিলিয়ে অন্যান্য যে রাশিগুলো আমরা পাবো সেগুলোকে আমরা বলবো লব্ধ রাশি, লব্ধ ভৌত রাশি। ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট ফিজিক্যাল, ইংলিশে বলা হয় ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, আর বাংলায় বলা হয় লব্ধ ভৌত রাশি। তাহলে সেই লব্ধ ভৌত রাশির যে এককগুলো আসবে সেগুলোও নিশ্চয়ই ওই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির এককের মধ্যে কিছু সমন্বয় গুণ ভাগ করে আনা হবে, রাইট? তাহলে এইটাই এখানে বলেছে, অর্থাৎ মূল একক ও লব্ধ এককগুলো নিয়ে এবার আচ্ছা, এর আগে অন্যান্য সব প্রাকৃতিক রাশির এককগুলিকে প্রকাশ করা যায়। তাহলে ক্লিয়ার? তাহলে তুমি কি বুঝলে? ফিজিক্স পড়তে গেলে তোমাকে ফার্স্ট ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ওকে, ফার্স্ট পয়েন্ট, এটা নোট করে নাও। তারপরের পয়েন্ট কি? সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে মেজারমেন্ট করতে হবে, মাপতে হবে। মাপার জন্য আমাকে একটা তার নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ একটা সংখ্যামান লাগবে, আর তার সাথে সাথে তার একক লাগবে। তাহলে এই রকম আমাদের কাছে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, কারণ 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি একটু পরে বোঝাচ্ছি। আর বাদ বাকি যতগুলো ভৌত রাশি আছে সবগুলো ওই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মিশিয়ে মিলিয়ে সমন্বয় সাধন করে বানানো হয়েছে। তাদেরকে এই বাংলায় বলা হয় লব্ধ রাশি, ইংলিশে বলা হয় ডিরাইভড ইউনিট বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? এইবার তার মানে কি, তোমার কাছে টোটাল ফিজিক্সে কি কি থাকছে? ফান্ডামেন্টাল ইউনিট থাকছে আর ডিরাইভড ইউনিট থাকছে, এটা ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট এই দুটো মিলিয়েই এই যে মূল একক আর লব্ধ একক এইগুলোকে নিয়ে সম্পূর্ণভাবে আমরা একটা সিস্টেম অফ ইউনিট পেয়ে থাকি বা একক পদ্ধতি পেয়ে থাকি। দেখো আমি এখানে জিনিসটা লিখে দিচ্ছি, সিস্টেম অফ ইউনিটস। এর মধ্যে আমার কি ফান্ডামেন্টালও থাকছে, FUN লিখে রাখছি, বুঝে নাও, ফান্ডামেন্টাল প্লাস এখানে আমার ডিরাইভডও থাকছে, অর্থাৎ এখানে আমার মৌলিক ভৌত রাশিও থাকছে প্লাস লব্ধ ভৌত রাশিও থাকছে। তাহলে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে যে ভৌত রাশি মানে যে একটা সিস্টেম তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে আমরা বলে থাকি এই যে সিস্টেম অফ ইউনিট, সম্পূর্ণ একক পদ্ধতি বলে থাকি। আশা করি এতটা ক্লিয়ার। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব, মানে নেক্সট টপিকটা দেখব। দেখো নেক্সট টপিক আমাদের কি আছে? নেক্সট টপিক আছে আমাদের এককের আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। দেখো একটু আগে আমি কি শেখালাম যে মৌলিক একক আর লব্ধ একক অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিটকে মিলিয়ে আমাদের সিস্টেম অফ ইউনিট অর্থাৎ একক পদ্ধতি বানানো হয়েছে। ঠিক তার মানে আমাদের কাছে আপাতত মানে বৃহৎভাবে চলে 3টে একক পদ্ধতি। প্রথম একক পদ্ধতিকে আমরা বলি CGS একক পদ্ধতি, তারপরকে বলে আমরা FPS একক পদ্ধতি, আর তারপরকে আমরা বলি MKS একক পদ্ধতি। তো দেখো এই যে CGS একক পদ্ধতি, সেই CGS এর CGS, ওকে, এই CGS এর প্রথম সির মানে হচ্ছে সেন্টিমিটার, তারপরে জির মানে হচ্ছে গ্রাম, আর তারপর এস এর মানে হচ্ছে সেকেন্ড। এই যেখানে লেখা আছে দেখো, C ফর সেন্টিমিটার, G ফর গ্রাম, S ফর সেকেন্ড। অর্থাৎ CGS যে পদ্ধতিটা একক পদ্ধতিটা আছে, এই একক পদ্ধতির পুরো নাম ওর নামকরণ থেকে আনা হয়েছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আচ্ছা, সেন্টিমিটার এটা কি মাপতে ব্যবহার করা হয়? দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। বলে না যে এই স্কেলটা এত সেমি, তোমাদের যে স্কুলের স্কেল আছে তোমরা বলো তো, এই 15 সেমি স্কেল, ছোটো ছোটো 30 সেমি স্কেল একটু বড়, অর্থাৎ সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে ইউজ করা হয়। গ্রাম, তারপর আছে G ফর গ্রাম। গ্রাম কি করতে ইউজ করা হয়? ভর মাপার ক্ষেত্রে। তোমরা যখন বা দোকানে যাও, চা কিনতে যাও, তোমরা কতটা বলো? 50 কিলো চা দাও বা 2 কিলো চা দাও, তোমরা কত? 100 গ্রাম, 200 গ্রাম এরমভাবে চা কেনো। তার মানে কি, ভর মাপার জন্য গ্রাম আর টাইম মাপার জন্য সেকেন্ড। তাহলে CGS পদ্ধতিটা কি বোঝা গেছে? CGS একক পদ্ধতিটা হচ্ছে এমন একক পদ্ধতি যেখানে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে মাপা হয়, ভরকে গ্রামে মাপা হয়, আর সময়কে সেকেন্ডে মাপা হয়। ক্লিয়ার? এবার আসছে FPS পদ্ধতি। এইটা হচ্ছে সেই ব্রিটিশ পদ্ধতি বলা, ইংরেজরা এই পদ্ধতিটা ফলো করে, অর্থাৎ ইংল্যান্ডের দিকের লোকরা এই পদ্ধতিতে হিসাব শাস্ত্র করে। এখানে দৈর্ঘ্যকে মাপা হয় F ফর ফুট, মানে এখানে কি আছে? FPS, F মানে হচ্ছে ফুট, P মানে হচ্ছে পাউন্ড, আর S মানে হচ্ছে সেকেন্ড। অর্থাৎ ব্রিটিশরা কি করে? ওরা দৈর্ঘ্যকে ফুটে মাপে, ফুট, আর ভরকে ওরা পাউন্ডে মাপে, P ফর পাউন্ড, এই যে পাউন্ড, আর সময়কে সেকেন্ডে মাপে। ক্লিয়ার?
আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তোমাদের মতো ক্লাস 10, 11, 12 পড়তাম, আমি ডাব্লিউ দেখতাম খুব, মনে আছে? 10 স্পোর্টস চ্যানেল হয় ডাব্লিউ। তো সেখানে বেসিক্যালি আমি কি করতাম, আচ্ছা আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম যে বক্সিং খেলাগুলো হতো না, চ্যানেলে চলতো, আমি ওখানে দেখতাম যখন কোনো একটা বড় বক্সার আসতো তার ওয়েট ওজনে বলতো না, বলতো যে 480 পাউন্ড এরকম বলতো। তো তখন আমার মাথায় ঢুকতো না, আমি ভাবতাম যে এত কেজি, বাপরে বাপ, কারণ নর্মাল লাইফে আমাদের কত কেজি হয়, আমরা 60 থেকে 65, 70 কেজি হয়। আর তখন তো আমি এত বুঝতাম না, তখন বলতো যে 480 পাউন্ড, আমি ভাবতাম 480 কেজি, ওরে বাপরে কত ভারী। কিন্তু বাস্তবে দুটো একক পদ্ধতি আলাদা, দুটোকে মার্চ করার পরের নিয়ম আমরা শিখব। তাহলে ব্রিটিশ পদ্ধতিতে কি করা হয়, আহ, দৈর্ঘ্যকে ফুটে মাপা হয়, ভরকে কিসে মাপা হয়, পাউন্ডে, আর টাইমকে কিসে মাপা হয়, সেকেন্ডে। দেখো আমরাও কিন্তু, আমরা যখন আমাদের নর্মাল ডে টু ডে লাইফে, মানে আমরা যখন বন্ধুদের বান্ধবীদের সাথে, মা বাবার সাথে কথা বলি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার উচ্চতা কত, আমি কিন্তু ওই ব্রিটিশ পদ্ধতি ইউজ করি। আমি কি বলি, আমার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চি, আমরা এভাবে বলি। তো দেখেছো, এখানে ব্রিটিশ পদ্ধতি ইউজ করা হচ্ছে। আরেকটা ইন্টারন্যাশনাল আরেকটা সিস্টেম পদ্ধতি আছে, সেটাকে বলা হয় MKS পদ্ধতি। MKS, এম ফর মিটার, অর্থাৎ এখানে দৈর্ঘ্য মাপার জন্য মিটার একক নেওয়া হয়। কে ফর কিলোগ্রাম, ভর মাপার জন্য কিলোগ্রাম নেওয়া হয়। আর এস ফর সেকেন্ড, অর্থাৎ এস ফর সেকেন্ড মানে কি, দৈর্ঘ্য টাইম মাপার জন্য সেকেন্ড নেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে MKS পদ্ধতি। এবার একটা প্রবলেম চলে আসছে, কিরকম প্রবলেম দেখো, তোমাদেরকে একটা অন্যভাবে উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তুমি একটা সিম্পল জিনিস ভাবো যে যখন ধরে নাও কোনো একটা জায়গা, কোনো একটা জায়গায় মানে কোনো গবেষণার জন্য আলোচনা হলো, একটা সভা ডাকা হলো, চীন দেশ থেকে কিছু বিজ্ঞানী এসছে, জার্মানি থেকে কিছু এসছে, তারপরে আমেরিকা থেকে কিছু এসছে, ইন্ডিয়া থেকে কিছু গেছে, ব্রিটিশ থেকে কিছু এসছে, ইংল্যান্ড থেকে, এরকম অনেক জায়গার বিজ্ঞানী এক জায়গায় হয়েছে। তো ধরে নাও আমাদের এখানে বেসিক্যালি কথার কথা, আমাদের এখানে ধরে নাও দৈর্ঘ্যকে সেন্টিমিটারে আমরা মাপি, কিন্তু ব্রিটিশ যারা, তারা দৈর্ঘ্যকে ফুটে মাপে। তখন যখন ওরা কনভারসেশন করবে, কথাবার্তা বলবে, তখন এ একরকম একক বলছে, ও একরকম একক বলছে, তাহলে কি হবে, জিনিসটা পুরো গুলিয়ে যাবে না? তো তার জন্য কি হয়েছে, একটা ইন্টারন্যাশনাল, এইদিকে তাকাও, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে, মানে যেটাকে সংক্ষেপে আমরা এসআই ইউনিট বলি, আমরা সংক্ষেপে কি বলি, এসআই ইউনিট সিস্টেম। এসআই ইউনিট সিস্টেম মানে কি, এই একটা নতুন পদ্ধতি বানানো হয়েছে যেখানে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেন্স পাবে, অর্থাৎ এমন একটা নতুন সিস্টেম অফ ইউনিট পদ্ধতি বানানো হয়েছে যেটার সাহায্যে যেখানকারই মানুষ পড়ুক না কেন, এই একটাই পড়বে। অনেকটা বায়োলজির ছোঁয়া আছে এখানে, কেমন দেখো, বায়োলজিতে ধরে নাও কোনো আম যেটা আমরা আম খাই, বাংলাতে আম বলা হয়, হিন্দিতে অন্য কিছু বলা হতে পারে, বা অন্য দেশে ওই আমটাকেই অন্য নামে ডাকতে পারে, আরেকটা দেশে আমটাকে অন্য নামে ডাকতে পারে। তাহলে এই প্রবলেমের জন্য যখন সায়েন্টিস্টরা, মানে বায়োলজিস্টরা যারা জীবনবিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা যখন কোনো জায়গায় আলোচনা করবে, তখন এই একরকম নাম বলবে, তখন আরেক রকম নাম বলবে, তাহলে কনফিউশন হয়ে যাবে। তখন সেই কনফিউশন এড়ানোর জন্য তোমরা বায়োলজিতে কি পড়ো, তোমরা বায়োলজিতে সাইন্টিফিক নেম পড়ো, অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম পড়ো। সেই বিজ্ঞানসম্মত নামটা পুরো কমপ্লিট, পুরো সব কিছুর জিনিসের মানে 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 বলতে চাইছি যে ওই সায়েন্টিফিক নেমটা কি কাজ করে দেয়, সব কিছু বিজ্ঞানীরা ওই নামটাই জানবে, তাহলে ওই নাম নিয়ে আলোচনা হবে, তাহলে কোনো কনফিউশন নেই। তাহলে এখানে সিস্টেমটা পুরোপুরি সেম কনসেপ্ট, যেমন কোনো জিনিসের সায়েন্টিফিক নেম কেন রাখা হয় এই কনফিউশন এড়ানোর জন্য, ঠিক তেমনি সিজিএস, এফপিএস, এমকেএস এইসব পদ্ধতি বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু এখান থেকে কনফিউশন ক্রিয়েট যাতে না হয় তার জন্য একটা ইন্টারন্যাশনালি, মানে পুরো অল ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীর মধ্যে একটা সিস্টেম অফ ইউনিট, যেটাকে শর্টকাটে সিস্টেম অফ ইউনিট বলা হয়, এসআই পদ্ধতি বলা হয়, কিন্তু সেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এইটা বানানো হয়েছিল যাতে করে কোনো কনফিউশন না থাকে। তাহলে এবার থেকে আমরা যখনই পড়াশোনা করব, আমাদের এনসিআরটি বই বলো বা আমাদের বোর্ডের বই বলো বা নিট যেই বলো, সেখানে শুধুমাত্র এসআই ইউনিটের ওপরই কোশ্চেন হয়, অন্যান্য কোনো ইউনিট সেখানে ইউজ হয় না, অনলি এসআই ইউনিট। তাহলে আমরা যখনই পড়বো আমরা শুধুমাত্র এসআই ইউনিট পড়বো। আর আমরা বোর্ডের জন্য যারা পড়াশোনা করছি 11, 12, তারা এসআই ইউনিটের সাথে সাথে এই সিজিএস ইউনিটটাকেও একটু দেখে নেবে। আর এফপিএস ইউনিট তো 100% পড়তে হবে না, আমাদের কোনো কাজের নেই। আচ্ছা, তাছাড়াও এসআই ইউনিট যে আমরা ব্যবহার করি, সেই এসআই ইউনিট ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি মেনে চলে। অর্থাৎ এক্সাম্পল দিয়ে বলি,
ধরে নাও 1 মিটার, 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। অর্থাৎ দেখো এসআই সিস্টেম থেকে আমি সিজিএসে এলাম 10 গুণ করে, মানে 100 গুণ করে, অর্থাৎ 10-এর পাওয়ার গুণ করে। ওই জন্য বলছে এসআই এককটা ব্যবহার করার আরেকটা সুবিধা আছে, কারণ এসআই একক পদ্ধতি আমার ডেসিমেল সিস্টেম মেনে চলে। ক্লিয়ার? দেখো এবার নেক্সট কি হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা, ওইটাই বললো যে দশমিক পদ্ধতিতে রূপান্তর করা যায়, ওই জন্য এসআই ইউনিট সহজ, এটা বলে দিয়েছে। এবার নেক্সট কি বলছে দেখো, বলছে এসআই পদ্ধতিতে 7টি মূল একক আছে, আর 7টি মূল, আচ্ছা 7টি মূল একক আছে, এটা তো আমি শুরুতেই বলে দিয়েছি যে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিট, অর্থাৎ আমরা শুরুতেই যে বললাম যে ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে 7টা মৌলিক রাশি আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, সেই রাশিগুলোর জন্য 7টা ফান্ডামেন্টাল ইউনিট রাখা আছে। তো সেটা এখানে বলেছে যে এসআই পদ্ধতিতে 7টি মূল একক পাওয়া যায়। সেই 7টি মূল একক কি এখানে দেখে নাও। প্রথম ভৌত রাশিটা হচ্ছে দৈর্ঘ্য, তারপরটা হচ্ছে ভর, তারপরটা হচ্ছে সময়, তারপরটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে তাপ গতীয় তাপমাত্রা, মানে ওটাকে তাপমাত্রা বললেই হবে, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, আর তারপর হচ্ছে দীপন প্রাবল্য। কি বলা হচ্ছে? দীপন প্রাবল্য। অর্থাৎ আমরা যতই ফিজিক্যাল কোয়ান্টিটি পড়ি, সবচেয়ে ফান্ডামেন্টাল এখানে এই 7টা কোয়ান্টিটি দেওয়া আছে। আমি এক এক করে বলছি, বুঝে নাও। প্রথম কি? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। এই হচ্ছে 7টা আমাদের কাছে একদম মৌলিক রাশি, মানে এর থেকে ছোট তুমি কোনো রাশি পাবে না, এটা একদম বেসিক, মানে এখানে বুঝতে পারলে। আর এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েই আমি কি করতে পারি, আর বাদ বাকি যে কোনো ডিরাইভড কোয়ান্টিটি অর্থাৎ লব্ধ রাশি বানাতে পারি। দ্যাটস অল। ক্লিয়ার? এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা আরো রিলেট করতে পারো। ধরে নাও আমাদের যে ভারতীয় মুদ্রা অর্থাৎ ইন্ডিয়ান রুপি, কি কি টাকাও মানে আমাদের কাছে প্রেজেন্ট আছে, এদিকে তাকাও তো। 1 টাকা প্রেজেন্ট আছে। আচ্ছা, আমি এটা লিখছি তাহলে কনফিউশন হবে না। আমার কাছে 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছো আমাদের কাছে কেন 3 টাকা নেই? 3 টাকা নেই। 7 টাকার কোনো কয়েন হয় না বা টাকা হয় না, বা 6 টাকার কোনো টাকা হয় না। এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হচ্ছে এইখানে যে 1 টাকা, 2, 5 আর 10, মানে 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 5 টাকারও কয়েন আছে, 10 টাকারও কয়েন আছে। এই যে 4টে নাম্বার, এই 4টে নাম্বার দিয়ে আমি যে কোনো নাম্বার বানাতে পারি। এক্সাম্পল দেখো, ধরে নাও আমি বলছি যে 3 টাকার কয়েন কেন নেই? 3 টাকার কয়েন বানানোর কোনো দরকারই পড়বে না। এখানে 2 টাকার একটা কয়েন নেবে আর একটা 1 টাকার কয়েন নেবে, তাহলে 3 + 2 কত? 2 + 3 কত হয়ে যাবে? 3। তাহলে 3 টাকার কয়েন বানানোর কোনো দরকার নেই। তার মানে কি বুঝলে? এখানে 7 কি করে বানাবে? এখানে একটা 5 টাকার কয়েন নেবে আর 2 টাকার দুটো কয়েন নেবে, তাহলে কত হয়ে গেল? সরি, বলতে ভুল করলাম, একটা 5 টাকার কয়েন নেবে আর 2 টাকার একটা কয়েন নেবে, কত হয়ে যাবে? 7। তুমি যদি বলো 9 টাকার কয়েন কেন বানানোর দরকার নেই, 9 টাকার কয়েন বানানোর জন্য আমাকে কি করতে হবে? 5 টাকার কয়েন নিতে হবে আর 2 টাকার কয়েন নিতে হবে, 9 টাকা হয়ে যাবে। ঠিক এই কনসেপ্টটাই এই মৌলিক মানে লব্ধ রাশি আর মূল রাশি অর্থাৎ কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে এই লজিকটাই কাজ করে, যে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এই 7টাকেই কেন নেওয়া হয়েছে, অন্যগুলোকে কেন নেওয়া হয়নি? আরে ভাই, এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে তুমি যে কোনো কোয়ান্টিটি তুমি বানাতে পারো। যেমন ঠিক টাকার ক্ষেত্রে এই 4টে টাকা দিয়ে তুমি যে কোনো টাকা বানাতে পারো। আশা করি তোমাদের মাথায় পুরোপুরি এই কনসেপ্টটা ঢুকে গেছে, কারণ দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, না জানলে হবে না। তাহলে আমাদের কাছে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, আর বাদ বাকি যেগুলো সব আছে সেগুলো কি ডিরাইভড কোয়ান্টিটি অর্থাৎ লব্ধ ভৌত রাশি। ক্লিয়ার? এই দুটো ছাড়াও আমাদের কাছে আরও দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদেরকে আমরা ইংলিশে বলে থাকি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সেগুলো কি? সেগুলো হচ্ছে, ভালো করে দেখো এখানে সব লেখা আছে। এই মূল এসআই পদ্ধতিতে 7টি মূল একক ছাড়াও আমাদের কাছে আরও দুটো কোয়ান্টিটি আছে যাদেরকে আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সেগুলো কি? সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সিম্পল, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। সেই রকম সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির ফার্স্টের নাম হচ্ছে কোণ, ইংলিশে যেটাকে বলা হয় আমরা অ্যাঙ্গেল। ওকে, এটাকে আমরা অনেক সময় বলে থাকি 2D অ্যাঙ্গেল। আর দ্বিতীয় যেটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে সেটা কি? সেটাকে আমরা বলি ঘনকোণ। কি বলি? ঘনকোণ, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। বুঝতে থাকো, সব বুঝিয়ে দেবো। সলিড অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি 3D কোণ।
তাহলে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাদ হয়ে গেল, আর বাদ বাকি যা ছিল সব ডিরাইভড কোয়ান্টিটি হয়ে গেলো, এগুলো তো আমরা বুঝে গেছি। তাছাড়াও দুটো তুমি কোয়ান্টিটি পাবে, সেই দুটো কোয়ান্টিটি কি কি? একটাকে আমরা বলি কোণ বা অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলি 2D কোণ, আর একটা আছে 3D কোণ, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। এইখানে সেই ছবিটা আমরা দিয়েছি, ভালো করে বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখো দুটো বাহু গিয়েছে, আর এখান দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই যে অ্যাঙ্গেল ডি থিটা, এখানে কত অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? ডি থিটা। তাহলে এইটা 2D অ্যাঙ্গেল কেন বলছে? কারণ এটা একটা প্লেনেই, ধরে নাও এখান থেকে একটা বাহু টানলে আর এখান থেকে একটা বাহু টানলে, আর তার মাঝখানে এটা, এই যে থিটা অ্যাঙ্গেল করলো, তার মানে এটা কি? এটা 2D অ্যাঙ্গেল, কারণ সীমাবদ্ধ আছে একটা তলের মধ্যেই, 2Dর মধ্যেই। আর 3D অ্যাঙ্গেল এইখানে দেখানো হয়েছে, দেখো এটা হচ্ছে একটা 3D অ্যাঙ্গেল, মানে সেটা 3D অ্যাঙ্গেল কেমন হয় বোঝে নাও। ধরে নাও এখান থেকে এরকম একটা আছে, আর এরকম গেছে, আর এইটা হচ্ছে 3D অ্যাঙ্গেল। 3D অ্যাঙ্গেলের এক্সাম্পল তোমাদের আমি বোঝাচ্ছি। আইসক্রিম খাই, আইসক্রিমের যে কুলফির যে মানে ওই বিস্কিটটা থাকে না, কুলফিটা, ওইটার ভেতরটা হচ্ছে 3D। ধরো তোমার কাছে একটা তরমুজ দেওয়া হলো, সেই তরমুজের অনেক সময় করে না মায়েরা করে না, যে তরমুজ কিনতে গিয়ে বলে না যে তরমুজওয়ালাকে যে তুমি কাটো, দেখবো ভেতরে লাল আছে কিনা, তাহলেই কিনবো, এরকম করে মায়েরা। তাহলে ওখানে কি হবে? তরমুজ নিয়ে ওইভাবে কেটে নিয়ে এরকম তুলে দেখিয়ে দেয়, তাহলে ওর ভেতরটা কি হলো? একটা গোল মতো তৈরি হলো, এবং ওটা 3D, ওটা কোনো 2Dতে থাকতে পারবে না। তারপরে যখন মানে ছেলেদের যখন বিয়ে হয়, বরের যে টোপরটা আছে, সেই টোপরটা তুমি ঘুরিয়ে এইভাবে দেখবে, দেখবে ওখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, দিস ইজ অলসো ঘনকোণ, 3D অ্যাঙ্গেল। তাছাড়া হাজারটা উদাহরণ আছে, তুমি ভাববে কোথায় 3D অ্যাঙ্গেল তুমি দেখতে পাও। ওকে, এবার ব্যাপার হচ্ছে, তাহলে আমার কাছে আরও দুটো সাপ্লিমেন্টারি মানে কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে সিম্পল কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। এটা তো আমি ক্লিয়ার কাট বুঝে নিলাম। ওকে, এবার আমি তোমার কাছে কোশ্চেন করছি যে তাহলে স্যার এই যে নর্মাল অ্যাঙ্গেল অর্থাৎ 2D অ্যাঙ্গেল শিখলাম আর 3D অ্যাঙ্গেল শিখলাম, এর মধ্যে এর ফর্মুলাটা কি? দেখো, এর ফর্মুলাটা তোমরা একটু শিখে নেবে, এটা তোমাদের কাজে দেবে। আচ্ছা, আমি এগুলো একটুখানি মুছে নিচ্ছি, তোমরা আশা করছি এগুলো নোট করে নিচ্ছ, কারণ এগুলো আমার এখন আর লাগছে না। তো দেখো, বোঝো বেসিক জিনিস, যদি এখান থেকে এরকম একটা 2D অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে ধরে নাও এটা তার সেন্টার, আর এটা রেডিয়াস আর, আর সাপোজ করছি এটা রেডিয়াসও আর। আর এই যে এখানে যেটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলি বৃত্তচাপ, এটাকে এখানে ধরা হয়েছে ডিএস। বইতে ডিএস ধরেছে, মানে বোঝাতে চাইছে এটা খুব ক্ষুদ্র, বাট এখানে ডিএস না ধরলেও তুমি এল ধরলেও কাজ মিটে যাবে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে আমার কি? 2D অ্যাঙ্গেল বা নর্মাল অ্যাঙ্গেল। এবং তোমরা ক্লাস 10-এ পড়েছো যে কোনো অ্যাঙ্গেল বা কোনো কোণ, থিটা কোণ, যদি একটা বৃত্তচাপ এল, মানে একটা বৃত্তচাপ মানে আর্ক লেন্থ করে এল, তাহলে তার ফর্মুলা কি ছিল? এই এল ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু ওই কোণ যে উৎপন্ন হচ্ছে সেটা থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা থিটা সমান পাচ্ছি এল বাই আর। নোট করতে থাকবে, এখানে কি পাচ্ছি? থিটা ইকুয়াল টু এল বাই আর। অর্থাৎ তুমি যদি কোথাও একটা 2D কোণ দেখতে চাও, তাহলে যে পয়েন্টে তুমি কোণ বার করছো, সেই পয়েন্টের সামনে যে বৃত্তচাপটা তৈরি হয়েছে, সেই বৃত্তচাপটা আমি এখানে এল নাম দিয়েছি, কোনো বইতে এস বলে, কোনো বইতে ডিএস বলে, এটা কোনো ম্যাটার করে না, নাম দেওয়াটা হতেই পারে। তাহলে সেই কোণটা তুমি কি করে পাবে? তার সামনে যে বৃত্তচাপটা তৈরি হচ্ছে সেটা নেবে, ডিভাইডেড বাই ওখান থেকে যে রেডিয়াসটা আছে সেটা নেবে। তাহলে তুমি যে রেশিওটা পাবে, সেই রেশিওটা হবে অ্যাঙ্গেল কার? এই 2D অ্যাঙ্গেলের। এবং আরেকটা কথা বলে দিই, এক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা মাপা হয়, তার একক হচ্ছে রেডিয়ান। কি হয়? রেডিয়ান। আমি এখানে লিখছি, দেখো, RADIAN, রেডিয়ান। শর্টকাট এটাকে আমরা RAD বলে থাকি। অর্থাৎ তোমার কাছে যে সাপ্লিমেন্টারি দুটো একক আছে, একটা হচ্ছে 2D অ্যাঙ্গেল নর্মাল কোণ, যেটার একক মাপা হয় কি দিয়ে? রেডিয়ান দিয়ে। শর্টকাটে RAD, রেড লেখা হয়, ক্লিয়ার? র্যাড লেখা হয়। তাহলে 2D অ্যাঙ্গেলের সূত্র কি? 2D অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে, ধরো না আমার এই হাতটা আছে, রাইট? আমার এই হাতটা আছে, তো আমার এই হাতের দুটো সাইড হচ্ছে দুটো রেডিয়াস, আর মাঝখান দিয়ে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা বার করার ফর্মুলা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো না এখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি হলো। তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কি হবে? এই থিটা অ্যাঙ্গেলের সামনে যে আর্ক লেন্থ অর্থাৎ বৃত্তচাপ আছে, সেটা নিতে হবে। এই যে বৃত্তচাপ যদি এটাকে আমি এল ধরি, তাহলে এল নিতে হবে, ডিভাইডেড বাই, আর এই যে ডিস্টেন্সটা যদি আর হয়, আর, দিস ইজ থিটা। দ্যাটস অল, ক্লিয়ার? তাহলে তোমরা কি মনে রাখবে? 2D অ্যাঙ্গেল কি করে পাওয়া যায়? 2D অ্যাঙ্গেল পেতে গেলে ভাই, যে অ্যাঙ্গেলটা হচ্ছে তার সামনে যে বৃত্তচাপ আছে সে তার দৈর্ঘ্য ডিভাইডেড বাই যে ব্যাসার্ধ সেইটার দৈর্ঘ্য, এটাই আমরা পাই অ্যাঙ্গেলের ফর্মুলা। আর অ্যাঙ্গেলকে কোন একক দিয়ে মাপা হয়? সেটা হচ্ছে রেডিয়ান, RAD, র্যাড। আচ্ছা, অ্যাঙ্গেলের যদি মাত্রা জানতে চাই, মাত্রা দেখো, ওপরেও দৈর্ঘ্যের রাশিমালা, নিচেও দৈর্ঘ্যের রাশিমালা। তাহলে একটা দৈর্ঘ্যের সাথে আরেকটা দৈর্ঘ্য কেটে দিলে আমরা কি পাবো? আমরা পাবো মাত্রাবিহীন রাশি। অর্থাৎ
অ্যাঙ্গেল বা কোণের কোনো রকম মাত্রা হয় না, অনেক সময় কোশ্চেন আসে। এটা গেল 2D। এবার আমরা বুঝবো 3D। দেখো এগুলো আমি রাফ করে নিচ্ছি, তোমরা আশা করি এগুলো তুলে নিয়েছো। ওকে, এবার আসছি আমরা 3D অ্যাঙ্গেলে। 3D অ্যাঙ্গেল জিনিসটা একটু ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করবে। আমি একটা ছবি ড্র করছি, এখানেও অবশ্যই একটা ছবি আছে, বাট আমি এখানে ড্র করছি যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো ধরে নাও এরকম দুটো সাইড দিয়ে এরকম একটা এরিয়া কভার করা আছে, আর এর ভেতরে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটা মানে একটা কুলফির মতো তুমি ভাবতে পারো। ওকে, তো এটা সেন্টার। তো এখানে যে কোণটায় তৈরি হচ্ছে সেটাকে আমরা ওমেগা চিহ্ন দিয়ে বোঝাই, এটাকে বলা হয় ওমেগা। তো এটাকেই আমরা কিসের চিহ্ন হিসেবে ব্যবহার করি? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল অর্থাৎ এটা একটা 3D কোণ, কারণ ওটা একটা 2Dতে থাকবে না। খুব স্বাভাবিক, তুমি একটা ওই কুলফি নিয়ে আসো না, কর্নেডো, একদম তোমরা তো প্রচুর খাও, একটা কর্নেডো নিয়ে নাও, কর্নেডোটাকে এইভাবে ধরো। তো তুমি কি করবে? কর্নেডোর ওপরে এরকম একটা সারফেস এরিয়া থাকবে, আর তার ভিতরের দিকটা এরকমভাবে যদি ফাঁকা করে দেখো, কি দেখবে? একটা এ পাবে। তাহলে সেইটা হচ্ছে ওমেগা, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, এবার ভালো করে তাকাও, আগে যেটা আমি 2D অ্যাঙ্গেল পড়েছিলাম, 2D অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই যে ডি মানে এই যে থিটা কোণটা হচ্ছিল, তার অপোজিটে একটা দৈর্ঘ্য ছিল, আর্ক লেন্থ ছিল। বাট এবার অন্য কেস হচ্ছে, এখানে যে সলিড অ্যাঙ্গেল অর্থাৎ 3D অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তার অপোজিটে মানে তার সামনে একটা ক্ষেত্রফল আছে। এবার আর কোনো দৈর্ঘ্য নেই, এবার দৈর্ঘ্যের পরিবর্তে কি আছে? ক্ষেত্রফল আছে। তাহলে আমি যদি সেই ক্ষেত্রফলের নামকরণ করি, এই ক্ষেত্রফলটার নাম যদি এ ক্ষেত্রফল বলি, আমি এখানে রাখলাম এ ক্ষেত্রফল। ওকে, আর নিচে দেখো কি আছে? নিচের ক্ষেত্রে মানে এই অ্যাঙ্গেলটা সীমাবদ্ধ আছে একটা তল দ্বারা। মানে আমি তোমাদের হয়তো কতটা কি বোঝাতে পারছি আমি জানি না, বাট আমি তাও ট্রাই করছি। যখন 2D অ্যাঙ্গেল পড়েছিল তখন সেটা কি দ্বারা সীমাবদ্ধ ছিল? একটা বাহু দ্বারা, একটা সাইড দ্বারা সীমাবদ্ধ ছিল। ক্লিয়ার? কিন্তু 3D অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? একটা ক্ষেত্রফল দ্বারা সীমাবদ্ধ। বোঝো ভালো করে, তুমি যখন কর্নেডোটাকে ধরছো, কর্নেডোর ভিতরে যে কোণটা তৈরি হচ্ছে সেটা তো তোমার 3D, ইয়েস অর নট? 3D কোণ, সলিড অ্যাঙ্গেল। তাহলে কর্নেডোটা যে তুমি ধরেছো তার একটা তল আছে তো, হ্যাঁ কি না? তল আছে। তার মানে 3D অ্যাঙ্গেলটা হচ্ছে এমনই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সামনেও ক্ষেত্রফল দিয়ে আটকানো, আর সেই অ্যাঙ্গেলটাকেও চার ধার দিয়ে কি দিয়ে আটকানো? ক্ষেত্রফল দিয়ে আটকানো। তাহলে আমার 3D অ্যাঙ্গেলের ফর্মুলাই যেখানে লিখে দিয়েছে, দেখো কি লিখেছে, আমি এখানে সাইডে লিখছি। ডি ওমেগা ধরেছে, ডি মানে খুব ছোট ভ্যালুকে বোঝায়, বাট এখানে ডি না দিলেও চলবে, তুমি শুধু ওমেগা দিলেও চলবে। অর্থাৎ সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে সেই অ্যাঙ্গেলের সামনে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল ডিভাইডেড বাই সেই অ্যাঙ্গেলটা কি ক্ষেত্রফল দ্বারা আটকানো সেটা। তো এই যে রেডিয়াস, এই পয়েন্ট থেকে এই সারফেস পর্যন্ত রেডিয়াস যদি আর হয়, তাহলে এর যে ক্ষেত্রফলটা হয় সেটা হয় আর স্কোয়ার, কারণ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হয় আমার ক্ষেত্রফল। অর্থাৎ সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা কি পেলাম? সলিড অ্যাঙ্গেল ওমেগা ইকুয়াল টু সেই সলিড অ্যাঙ্গেলের সামনে যে ক্ষেত্রফলটা আছে সেইটা ডিভাইডেড বাই সেই সলিড অ্যাঙ্গেলটা যে ব্যাসার্ধ দিয়ে ঘেরা সেই ব্যাসার্ধর স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফল। এবার দেখো মানে আমরা যে সলিড অ্যাঙ্গেলটা পড়ছি, তাহলে সলিড অ্যাঙ্গেলের মাপার জন্য কি একক আমরা ইউজ করি? স্টেরেডিয়ান। কি ইউজ করি? স্টেরেডিয়ান। আর শর্টকাটে আমরা এটাকে শুধু এস আর বলে থাকি, শর্টকাটে আমরা এটাকে এস আর বলে থাকি, এস আর। দ্যাটস অল, আশা করি বুঝেছো। আর সেম ওপরে দেখো ক্ষেত্রফল, আর আর স্কোয়ার মানে কি? নিচেও ক্ষেত্রফল, তাহলে এরও কোনো মাত্রা নেই, মাত্রাবিহীন। অর্থাৎ তোমরা কি শিখলে? আমি একবার সাম করে দিচ্ছি ছোট্ট করে পুরো জিনিসটা। আমরা শিখলাম, আমরা ফিজিক্স পড়তে গেলেই আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশির প্রয়োজন। দ্যাটস অল। সেই ভৌত রাশির মধ্যে অনেক ভৌত রাশি থাকে, তার মধ্যে কিছু হয় ফান্ডামেন্টাল ভৌত রাশি অর্থাৎ মৌলিক রাশি, যেটা হয় 7টা। সেই 7টা মৌলিক রাশি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো লব্ধ রাশি, ডিরাইভড কোয়ান্টিটি, যেগুলো এই ফান্ডামেন্টাল দিয়ে বানানো যেতে পারে। ক্লিয়ার? আর পড়ে থাকলো দুটো সাপ্লিমেন্টারি ইউনিট, সেটা কি? সেগুলো কোণ মাপার ক্ষেত্রে ব্যবহার হয়। ফার্স্টেরটা আমরা বলি 2D কোণ, যেটার একক মাপার একক হচ্ছে রেডিয়ান, যেটাকে আমরা RAD বলে শর্টকাটে র্যাড বলে লিখি। আর যেটা হচ্ছে 3D কোণ, যেটাকে আমরা শর্টকাটে স্টেরেডিয়ান মানে SR দিয়ে লিখি মাপা। এইটা হচ্ছে কেস। আর যেহেতু প্রথমটা দুটো দৈর্ঘ্যের অনুপাত, সেটারও মাত্রাবিহীন, আর দ্বিতীয় 3Dটা দুটো ক্ষেত্রফলের অনুপাত, সেটাও মাত্রাবিহীন আছে। দ্যাটস অল। আর এদিকে দেখো এখানে এইসব লেখা আছে, এইসবগুলো তোমাদের পড়ার জন্য না, তোমরা জাস্ট এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম মনে রাখবে, তাদের একক মনে রাখবে, আর তারা কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা মনে রাখবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখো
এখানে একটা তোমাদেরকে আমি মানে লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টে কি বোঝানো হয়েছে? লিস্টে বলছে যে আমরা তো এসআই সিস্টেমেই পড়াশোনা করব, কিন্তু এসআই সিস্টেম ছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, সেই মানে আরও কয়েকটা মানে ইউনিটে আমরা জিনিসপত্র মাপি। যেমন দেখো মিনিটটা কিন্তু এসআই সিস্টেমের মধ্যে পড়ে না, এসআই সিস্টেমের মধ্যে শুধু সেকেন্ড পড়ে। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে তো মিনিটকে ইউজ করি। তো তার মানে এই লিস্টে কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম দিয়েছে যেগুলো এসআই ইউনিটের মধ্যে পড়ে না, তা সত্ত্বেও আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি, সেগুলো একটু দেখে নিতে হবে। এখানে সবগুলো তোমাকে পড়তে হবে না, আমি যেগুলোকে হাইলাইট করেছি শুধু সেগুলো জানবে। তুমি পরিষ্কার জানো মিনিট কত হয়? 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। অর্থাৎ ওইটাকে যদি মিনিট থেকে যদি এসআইতে যেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। 1 ঘন্টাও হয়, আমরা 1 ঘন্টা ইকুয়াল টু কত হবে? 3600 সেকেন্ড। কারণ 1 ঘন্টার সময় 60 মিনিট, আর প্রত্যেকটা মিনিটের ভ্যালু 60 হলে 60 ইন্টু 60 3600 সেকেন্ড, সব লেখা আছে এখানে। তারপর হচ্ছে একদিন মানে 24 ঘন্টা, আর 24 ঘন্টার সাথে 7 গুণ করলে 24 ঘন্টার সাথে 3600 গুণ করলে তোমার কত আসছে? 86,400 সেকেন্ড। বছরের ক্ষেত্রেও তুমি কনভার্সানটা দেখে নেবে। এইবার এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিগ্রি। দেখো এটা আমি তোমাদের বোঝাবো। এখানে লেখা হয়েছে ডিগ্রি। কি লেখা হয়েছে? ডিগ্রি। যেটাকে আমরা এই কোনো কিছু লিখে ধরে নাও আমরা 1 লিখলাম, 1-এর ওপরে এই ডিগ্রি একটা গোল চিহ্ন দিই, রাইট? তাহলে এটাকে আমরা বলছি 1 ডিগ্রি। এটার মানে কি? বলছে এই 1 ডিগ্রি এরা কি লিখেছে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিই, তারপর বোঝাবো। লিখেছে 1 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে বলা হয় π/180 রেডিয়ান। একটু আগে বোঝালাম কোন মাপার একক কি হয়? রেডিয়ান। তো এই কনসেপ্টটা তোমরা ভালো করে শেখো, কারণ এটা আমার পরে কাজে লাগবে। আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো ধরে নাও, আচ্ছা প্রথম থেকে আমি করছি। দেখো ধরে নাও আমার কাছে একটা এরকম সার্কেল আছে, ঠিক আছে? একটা আমার কাছে কি আছে? বৃত্ত আছে। আচ্ছা ওকে, বৃত্তের এটা আমার কি? সেন্টার। কোনো ডাউট নেই, সেই বৃত্তর সেন্টারের নাম হচ্ছে ও। এবার এখান থেকে আমি একটা এরকম এইটা যে টানলাম, এটা কি হলো? বৃত্তের রেডিয়াস আর। এখান থেকেও এটা টেনে নিলাম, এটা কি হলো? এটাও বৃত্তের রেডিয়াস আর। তাহলে এখানে দেখো তো আমার কাছে একটা আর্ক লেন্থ, অর্থাৎ একটা বৃত্তচাপ তৈরি হলো না? সেই বৃত্তচাপের আমি নাম দিলাম এস। কোনো কোনো জায়গায় তুমি এলও লিখতে পারো, আমি এখানে নাম দিলাম এস। তাহলে এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ভালো করে থাকো, এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে একটু আগেই আমরা পড়ে এসছি ফর্মুলা, কি পড়ে এসছি? এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো? এস বাই আর। একটু আগে আমি যেটা প্রমাণটা করেছিলাম সেখানে আমি কি চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম? এল চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, বাট এল এর পরিবর্তে আমি এখানে কি নিয়েছি? এস। কোনো ব্যাপার না, একই জিনিস। তাহলে এই যে থিটাটা পেলাম এটাকেই আমরা বলি কোণ, একটু আগেই পড়েছি। আর এইটা কিসে মাপা হয়? এটাই মাপা হয় রেডিয়ান দিয়ে, র্যাড দিয়ে মাপা হয়। অর্থাৎ কোনো বৃত্তের কোনো সেকশনাল বৃত্তচাপ তার সেন্টারে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলে থাকি রেডিয়ান বা কোণ বলে থাকি। এছাড়াও তোমরা যখন ক্লাস 9-10-10-এ পড়েছো, তোমরা যখন ওই জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য করতে, তখন কিন্তু এরকম বলা থাকতো যে 60 ডিগ্রি কোণ, তারপরে 45 ডিগ্রি কোণ, এরকম বলা থাকতো না? 90 ডিগ্রি কোণ। তার মানে কি? কোণ মাপ মানে কোনো কোণ মাপতে গেলে সেখানে ডিগ্রিও ইউজ করা যায়, আবার রেডিয়ানও ইউজ করা যায়। তাহলে আমাদের এখানে শিখে নিতে হবে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কি রিলেশনশিপ। কারণ কখন কোনটা দেবে আমি তো জানি না। আমাকে যদি ডিগ্রি দেয় আর উত্তর চাই রেডিয়ানে, তাহলে আমাকে কনভার্ট করা শিখতে হবে। কি? হ্যাঁ তো, তাই তো? তাহলে আমি সেই কনভার্সনটা তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। আচ্ছা আমি যদি এখান থেকে শুরু করে পুরো বৃত্তটা ঘুরি, তাহলে আমার এই যে ক্ষেত্রফলটা মানে এই যে ফর্মুলা এসছে আমার থিটা ইকুয়াল টু এস বাই আর, আমি যদি পুরো সার্কেলটা ঘুরি, এই পুরো সার্কেলটা এখান থেকে শুরু করে আমি যদি পুরো এতটা নিই, এই পুরো সার্কেলটা যদি ঘুরি, তাহলে আমার কি করতে হবে? আমার এই বৃত্তের পরিধি বরাবর ঘুরতে হবে, হ্যাঁ কি না? বৃত্তের পরিধি বরাবর ঘুরতে হবে। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2 πr। বৃত্তের পরিধির সূত্র হয় 2 πr। আর নিচে ফর্মুলাতে আর আছে, এই যে ফর্মুলাতে আর আছে, যা কোথা থেকে করছি আমি? এখান থেকে, এই ফর্মুলা থেকেই করছি। তাহলে এই আর এর সাথে আর যদি কেটে যায় তাহলে আমার কাছে কি পড়ে থাকবে? থিটা ইকুয়াল টু 2 পাই। দ্যাটস অল। তোমরা ভেরি গুড, শিখে নিয়েছো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 2 পাই। তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা সবসময় মাথায় রাখবে। যেখানে বুঝে নাও আমি কি বলতে চাইছি, যেখানে তুমি পাই এর ভ্যালু দেখবে সেটা রেডিয়ানে আছে মনে করবে। আর কারণ আমি যে ভালো করে থাকো, আমি যে থিটাটা বের করছি সেই থিটাটা কিসে আছে? রেডিয়ানে আছে, হ্যাঁ কি না? তোমরা বলো হ্যাঁ স্যার রেডিয়ানে আছে। তাহলে এই থিটা সমান যে 2 পাই বের হলো, তার মানে কি এটাও রেডিয়ানে আছে।
অর্থাৎ যখনই আমাকে কোনো কোণ দেবে আর সেখানে পাইয়ের ভ্যালু দেওয়া থাকবে, তাহলে সেই কোণটা কি সিস্টেমে থাকবে, সেটা থাকবে আমার রেডিয়ানে থাকবে। ওকে, তাহলে এই যে এখানে এই জিনিসটা দিয়েছে না 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, এইটা আমি জানার চেষ্টা করব কি করে এলো। তো দেখো ভালো করে আমি জিনিসটা পুরো কনসেপচুয়ালি ক্লিয়ার করব। তাহলে থিটার ভ্যালু আমার এসছে 2 পাই, কখন, যখন পুরো বৃত্তটা আমরা ঘুরেছি। এবার তোমরা একটা কনসেপচুয়ালি জিনিস বলো দেখি, এরকম কোনো বৃত্ত থাকলে সেই বৃত্তের যদি আমরা পুরোটা ঘুরি তাহলে আমরা ডিগ্রিতে কত ঘুরবো, ডিগ্রিতে আমরা 360 ডিগ্রি ঘুরবো। কত ঘুরবো, 360 ডিগ্রি ঘুরবো। কি মাথায় ঢুকছে তো সবার? না ঢুকলে বলবে, কমেন্ট করবে। তাহলে এখানে আমি যদি জিনিসটা কি বুঝলাম, যে পুরো যদি আমরা পুরো বৃত্তটা 1 পাক নিয়ে নিই তখন আমার কত হয়, তখন আমার হয় 2 পাই। তখন আমার কত হয়, তখন আমার হয় 2 পাই। আর সেটাই যদি আমি ডিগ্রিতে দেখি, সেটা আমি তাহলে কি পাবো, 360 ডিগ্রি। তাহলে আমি যদি পুরো বৃত্তটা 1 পাক ঘুরি, সেটা যদি ডিগ্রিতে প্রকাশ করি সেটা হচ্ছে 360 ডিগ্রি, আর সেটা যদি আমি রেডিয়ানে প্রকাশ করি সেটা আমি একটু আগে শিখেছি 2 পাই। তাহলে এখান থেকে বেসিক্যালি আমি যদি 1 ডিগ্রির মান জানতে চাই, কত ডিগ্রি, 1 ডিগ্রির মান জানতে চাই, তাহলে এখানে 2 পাই থাকলো, আর 360টা কোথায় চলে যাবে, ভাগে চলে যাবে 360। তাহলে এখান থেকে 2 আর 360 কাটলে 180। তাহলে অবভিয়াসলি এটা এলো 1 ডিগ্রি সমান কত এলো, পাই/180। তো এদিকে তাকাও, সেটাই তো তোমার এখানে দিয়েছে ডিগ্রি। ডিগ্রি সমান হয় 1 ডিগ্রি সমান হয় কত, পাই/180 রেডিয়ান। ডেফিনেটলি রেডিয়ান লিখতে হবে, কারণ এই দিকটা আমার কিসে আছে, রেডিয়ানে আছে। তাহলে তোমরা এই রিলেশনশিপটা কি আশা করি বুঝতে পেরেছো? ডেফিনেটলি পেরেছো। তাহলে তোমাদের এটা নোট করে নাও যে আমরা এটুকুনি জানি 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই। তাহলে বোথ সাইডে যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে শুধু পাই। তাহলে তোমরা এই ফর্মুলাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, 180 ডিগ্রি ইকুয়াল টু হয় পাই রেডিয়ান, সরি রেড। তাহলে এখান থেকে তুমি যা চাইবে তাই করতে পারো। যদি তোমার এখান থেকে বলে 1 ডিগ্রি সমান কত, তুমি কি করবে, পাই/180 রেড। আর যদি এখান থেকে তোমায় 1 রেডিয়ান জানতে চাই, 1 র্যাড জানতে চাই, তাহলে 1 রেডিয়ান হলে পাইটা ওইদিকে ভাগে যাবে, তাহলে কি হবে, 180/পাই ডিগ্রি। দ্যাটস অল। তাহলে এই যে দুটো ফর্মুলা এখানে তোমরা দেখলে, এটা একদম মেমোরাইজ করে নাও যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, পাই/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান কত হয়, 180/পাই ডিগ্রি। সেইটা তুমি এমনিও করতে পারো যদি তুমি এইটা মনে রাখো যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। দ্যাটস অল, ক্লিয়ার? ওকে, এবার দেখো আর এখানে আরও একটা একক দিয়েছে, সেটা হচ্ছে লিটার। লিটার লিটার মানে কি হয়, 1 ডেসিমিটার কিউব আয়তনে যতটা জল ধরে সেইটার একক আমরা বলি 1 লিটার। ব্যাপারটা বোঝো। ধরে নাও তোমার কাছে এরকম এরকম একটা ঘনক টাইপের কিছু আছে, ওকে, ঘনক। আর সেই ঘনকের প্রত্যেকটা সাইডের ভ্যালু হচ্ছে 1 ডেসিমিটার। ডেসিমিটার, 1 ডেসিমিটার। তাহলে 1 ডেসিমিটার বাহু সম্পন্ন একটা ঘনক নিলে, আর সেই ঘনকের মধ্যে তুমি পুরো জল ভরে দিলে, তাহলে সেখানে যতটা জল ধরবে সমস্ত জলের আয়তন হবে 1 লিটার। তাহলে এখানে কি কনভার্সন আছে, 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। দ্যাটস অল, বুঝতে পেরেছো? আর একটা একক আছে টন। দেখো আমরা অনেক সময় ওজন মাপার সময় টন ইউজ করি, যখন বড় বড় বাজারে অনেক ওজন মাপা হয় তখন টনে কথা বলে, তখন তারা কেজিতে কথা বলে না, কারণ ওখানে অনেক ভারী ভারী জিনিস মাপা হয়। 1 টন, 2 টন, 3 টন এরকম বলা হয়। তাহলে 1 টন মানে হয় আমার 10³ কেজি, অর্থাৎ 1000 কেজি। 10³ মানে 1-এর পিছনে কত, 3টে শূন্য। তাহলে টন এককটা কি, 1 টন মানে কত কেজি হবে, 1000 কেজি হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, আর একটা একক আমাদের মানে কনভার্সনটা জানতে হবে, সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ইংলিশে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেইটা কত হয়, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। পিএ মানে পাস্কাল, চাপের একক। অর্থাৎ আমাদের যে 76 সেমি পারস্তম্ভের যে চাপটা দেয় সেটাকেই তো আমরা বলি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। সেটার ভ্যালু কত, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে আপাতত এখানে আমাদের এই কটা জিনিস মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার এখানে একটা কথা বলেছে, দেখো বলছে মনে রাখতে হবে যে যখন মোল ব্যবহৃত হয় তখন প্রাথমিক সত্তা অবশ্যই উল্লেখ করতে হয়। এই সত্তাগুলি পরমাণু, অণু, আয়রন, ইলেকট্রন, অন্যান্য এইসবগুলো কি একটু বলে দিতে হয়। এটার মানেটা জাস্ট ওপর বলেছি, বুঝে নাও। আমরা যখন ওই যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়েছিলাম, দেখিয়ে দিচ্ছি এখানে, তোমার এইদিকে তাকাও। এই যে যখন আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়িয়েছিলাম, এই যে পদার্থের পরিমাণ, এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এইটাকে যে একক দ্বারা প্রকাশ করা হতো সেটাকে আমরা বলতাম মোল, MOL, মোল। এইটা কি করে, এটা অনেক ছোট ভরকে মাপে। দেখো এদিকে তাকাও,
এই যে ভর আছে না, ভর তো আমাদের বাস্তব জীবনে কোনো বড় বড় ভর মাপার জন্য ইউজ করা হয়, কেজি, মানে কীরকম 1 কেজি 2 কেজি, এগুলো বড় কিছু মাপার জন্য আমরা ভরের একক কেজি নিই। কিন্তু যদি অ্যাটমিক লেভেলে চলে যায়, মানে কেমিস্ট্রিতে যদি চলে যায় যে এত এত এইটুকুনি H2SO4 মাপো, এইটুকুনি কার্বন ডাই অক্সাইডের মানে জিনিসটা দেখো, তখন যে ভরটা আমরা মাপবো তখন আমরা সেই পদার্থের পরিমাণ দিয়ে ভর মাপবো। অর্থাৎ যখন কোনো জিনিস অনেক ক্ষুদ্র হয়ে যায় তখন সেই জিনিসটা মাপার জন্য আমরা যেটা ইউজ করি, যে এককটা ইউজ করি সেটাকে আমরা বলি পদার্থের পরিমাণ, আর সেখানে আমরা ইউজ করি মোল। অর্থাৎ এবার দেখো এইখানে যে জিনিসটা আমরা দেখছি, এইখানে যেটা আমরা বলছি, এই যে এখানে করে দিয়েছে যে মনে রাখতে হবে যে যখন মোল ব্যবহৃত হবে, অর্থাৎ যখন অণুপরমাণু লেভেলের কোনো ভর মাপতে হবে তখন মোল 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 ইউজ করতে হতো, কিন্তু সেই মোলটা যখন তুমি ইউজ করবে তখন তোমাকে উল্লেখ করে দিতে হবে যে তুমি কোনো পরমাণুর মাপছো না অণুর মাপছো নাকি কোনো ইলেকট্রনের মাপছো, এগুলো জাস্ট একটু তখন বলে দিতে হবে। ওকে ওকে, এবার আমরা থার্ড টপিক 2.3 স্টার্ট করছি, যেটাকে আমরা বলি দৈর্ঘ্যের পরিমাপ, মেজারমেন্ট অফ লেন্থ। অর্থাৎ আমরা আমাদের কাছে যে দৈর্ঘ্য যে ফান্ডামেন্টাল রাশিটা আছে সেটাকে আমরা কি করে মাপতে পারি। তো আমাদের কাছে কয়েকটা যন্ত্র আছে, একটাকে বলা হয় মিটার স্কেল, আর একটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার্স, আর একটাকে বলা হয় স্ক্রু গেজ। অর্থাৎ মিটার স্কেল দিয়ে তুমি দৈর্ঘ্য মাপতে পারো, ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপতে পারো, স্ক্রু গেজ দিয়েও দৈর্ঘ্য মাপতে পারো। তাহলে তিনটে যন্ত্রের পার্থক্য কোথায়? দেখো, মিটার স্কেল দিয়ে তুমি একটা সার্টেন লেভেল পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারো। মিটার স্কেল দিয়ে তুমি 10⁻³ মিটার থেকে 10⁻² মিটার এই রেঞ্জের মধ্যে দৈর্ঘ্য মাপতে পারবে। কিন্তু তার 10⁻³ থেকেও যদি কোনো ছোট দৈর্ঘ্য হয় সেটা মাপার জন্য আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের প্রয়োজন পড়ে। ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা 10⁻⁴ লেভেলের 10⁻⁴ মিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপতে পারি, মানে অনেক ছোট মাপতে পারি। তার থেকেও যদি ছোট কোনো দৈর্ঘ্য মাপতে হয় তখন আমাদেরকে নিতে হয় স্ক্রু গেজ কত করে 10⁻⁵ মিটার সূক্ষ্ম দৈর্ঘ্য পর্যন্ত মেপে দেয়। তো এই যে ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ, এইগুলো তোমাদের আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে পড়াবো, কারণ এনসিইআরটিতে এগুলো ডিটেলসে দেওয়া নেই, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। ওকে, তাহলে মোটামুটি আমাদের যে দৈর্ঘ্য মাপার জন্য আমরা সাধারণ স্কেল ব্যবহার করতে পারি, মিটার স্কেল, বা আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে পারি, বা স্ক্রু গেজ ব্যবহার করতে পারি। নর্মাল স্কেলে আমরা যত ছোট দৈর্ঘ্য মাপতে পারি তার থেকেও আরেকটু ছোট দৈর্ঘ্য মাপতে গেলে আমার ভার্নিয়ার ক্যালিপার্স দরকার। আর ভার্নিয়ার ক্যালিপার্সের থেকেও যদি আরও ছোট দৈর্ঘ্য মাপতে হয় তখন আমার কি দরকার? তখন আমার দরকার স্ক্রু গেজ। ওকে, দেখো নেক্সট কি বলছে। এটা তো আমাদের কাছে ছিল ছোট দৈর্ঘ্য মাপার কেস, যে আমি মোটামুটি ছোট দৈর্ঘ্য মাপার জন্য কি করতে পারি। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুব বড় দূরত্বের মাপযোগ করতে গেলে আমাকে কি করতে হবে। সাপোজ আমরা পৃথিবীতে আছি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা চাঁদের দূরত্ব আমরা জানতে চাইছি। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপতে গেলে কি তুমি কি এরকম মিটার স্কেল নিয়ে মাপতে যাবে নাকি? এটা কোনোদিনও সম্ভব? এরকম মিটার স্কেল নিয়ে মাপছো এখান থেকে চাঁদের দূরত্ব, এটা তো কোনোদিনও পসিবল না। তাহলে আমাদেরকে অন্য কোনো একটা বুদ্ধি লাগাতে হবে যাতে করে আমরা খুব বড় দূরত্ব মাপতে পারি। নর্মাল দূরত্ব তো আমরা মেপেই দেবো, কিন্তু বড় দূরত্ব আমরা কি করে মাপবো? তার জন্যই আমাদের কাছে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা বোঝো। কি বলছে? পৃথিবী থেকে একটি গ্রহের অথবা নক্ষত্রের দূরত্ব মিটার স্কেল দিয়ে প্রত্যক্ষভাবে পরিমাপ করা যায় না। এই রকম ক্ষেত্রে লম্বন পদ্ধতি হলো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ইংলিশে এটাকে বলা হয় প্যারাল্যাক্স মেথড, আর বাংলাতে বলা হয় লম্বন পদ্ধতি। আবার বলছি, প্যারাল্যাক্স মেথড, বাংলাতে বলছে এখানে লম্বন পদ্ধতি। অর্থাৎ বলছে যখন অনেক বেশি দূরত্ব মাপতে হয় সেক্ষেত্রে আমাদের মিটার স্কেল এইসবে কাজ মেটে না, তখন আমাদেরকে একটা পরোক্ষ পদ্ধতি নিতে হয়, যেটাকে আমরা বলে থাকি প্যারাল্যাক্স মেথড, অর্থাৎ লম্বন পদ্ধতি। তো এখানে আমরা প্যারাল্যাক্স মেথডটা কি হয় সেটা ফার্স্টে বুঝবো, আর সেটা বোঝার পর আমরা প্যারাল্যাক্স মেথডের সাহায্য নিয়ে কিছু ম্যাথ করব। তাহলে এটা আমাদের কাজ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এই সেকশনটা, ভালো করে মনোযোগ দাও, বেস্ট সেকশনটা, খুব ইম্পর্টেন্ট। তো এখানে কয়েকটা জিনিস আমি তোমাদের বলবো, তার আগে তোমাদের আমি একটা কথা বলছি। তোমাদের হাতে প্রত্যেকের কাছে পেন আছে, ওকে? পেনটাকে এরকম নিজের থেকে দূরে ধরো, পেনটাকে মানে নিজের থেকে এরকম দূরে ধরো, ধরে একটা চোখ চাপা দাও, একটা চোখ চাপা দিয়ে এই চোখ দিয়ে এই পেনটাকে লক্ষ্য করো। ঠিক খানিকক্ষণের মধ্যেই তুমি এবার এই চোখটা বন্ধ করে এই চোখটা খোলো, এই চোখটা বন্ধ করে এই চোখটা খেলো। তোমার কি মনে হলো? তোমার মনে হলো না যে পেনটা একটু শিফট করে গেল? আবার উল্টো করো,
এই চোখটাকে বন্ধ করে এটা করো, এই চোখটাকে বন্ধ করে এটা করো। যখন আমি বলতে কি চাইছি, তোমার দূরে একটা পেন ধরো বা দূরে কোনো একটা লাঠি ফাঠি রাখো, সেইটাকে তুমি অবজার্ভ করো, এক চোখ দিয়ে একবার দেখো, সঙ্গে সঙ্গে এই চোখটা চেপে এই চোখ দিয়ে আবার দেখো। তাহলে তুমি যখন দেখবে, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তোমার মনে হবে যখন আমি এই চোখ দিয়ে দেখছি তখন পজিশনটা এই দিকে, আবার যখন এই চোখ দিয়ে দেখছি তখন পজিশনটা একটু এদিকে শিফট করে গেছে। অর্থাৎ তুমি যখন এক চোখ দিয়ে দেখবে আর এক চোখ দিয়ে দেখবে, এরকম করতে গেলে তুমি দেখবে বস্তুর অবস্থানটা এরকম একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে, মানে এরকম চেঞ্জ হচ্ছে। তো এই ঘটনাটাই হচ্ছে প্যারালাক্স মেথডের গল্প। দেখো কি বলছে, দেখো সামনের দেয়ালের কোনো বিন্দু সাপেক্ষে তোমার সামনে একটি পেন্সিল ধরো, প্রথমে ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে ওই পেন্সিলটাকে দেখো, আর তারপর সেইভাবে একইভাবে বাম চোখ বন্ধ রেখে ডান চোখ দিয়ে পেন্সিল দিকে তাকাও, রাইট। দেখে মনে হবে দেওয়ালের আগের নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে পেন্সিলটির অবস্থান পরিবর্তন হয়ে গেছে, যেটা আমি এক্ষুনি বোঝালাম। একে বলা হয় লম্বন পর্যবেক্ষণ, একে বলা হয় লম্বন, মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় প্যারালাক্স। অর্থাৎ এক চোখ দিয়ে বস্তুর পজিশনের নাম দেখছি, আরেক চোখ দিয়ে বস্তুর পজিশন আরেকভাবে দেখছি, এই যে পুরো কনসেপ্টটা, এটাকে আমরা বলি প্যারালাক্স অর্থাৎ লম্বন। পর্যবেক্ষণ দুটির, আচ্ছা এবার বোঝো ভালো করে। তাহলে পেনটা এরকম ছিল, আমি এক চোখ দিয়ে এরম দেখলাম, আরেক চোখ দিয়ে এরম দেখলাম, তাহলে দুটো ক্ষেত্রে সরে যাচ্ছে তো। তাহলে যখন আমি দুটো আলাদা আলাদা জায়গা দিয়ে দেখছি, মানে ফার্স্টে আমার এই চোখ দিয়ে দেখছি, তারপর আমার এই চোখ দিয়ে দেখছি, তাহলে এই দুটো ক্ষেত্রে এই লম্বন বা প্যারালাক্স ঘটনাটা ঘটছে। তাহলে আমার এই যে অবজারভেশন, মানে আমি যেখান দিয়ে দেখছি, ফার্স্টে এই চোখ দিয়ে তারপর এই চোখ দিয়ে, এর মাঝখানে যে দূরত্বটা, অর্থাৎ আমার এই দুটো চোখের মাঝখানে যে গ্যাপটা, যে দূরত্বটা, এটাকে আমরা বলে থাকি বেস, বা বাংলায় বলা হয় ভিত্তি। তাহলে কি বলছে, পর্যবেক্ষণের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ভিত্তি বা ইংলিশে বেস। এক্ষেত্রে দুটি চোখের মধ্যবর্তী দূরত্বই হলো ভিত্তি, কারণ আমি দুটো চোখ আলাদা আলাদা দেখেছি। এবার বোঝো, ধরে নাও এখানে কোনো একটা এরকমভাবে একটা কোনো টাওয়ার আছে, আর তুমি রাস্তার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তুমি রাস্তার এই পজিশন থেকে একবার দেখছো টাওয়ারটাকে, আবার কিছুটা সরে গিয়ে এরকম পজিশন থেকে টাওয়ারটাকে দেখছো। তাহলে এক্ষেত্রেও প্যারালাক্স ঘটবে, আর তোমার এই যে গ্যাপটা, এই গ্যাপটা হবে তোমার কি, ভিত্তি বা বেস। ডেফিনেটলি ক্লিয়ার। তাহলে প্যারালাক্স জিনিসটা কি, প্যারালাক্স জিনিসটা হচ্ছে আলাদা আলাদা পজিশন থেকে দূরের কোনো বস্তুকে দেখলে এক পজিশনে মনে হয় বস্তুটা এখানে, আর এক পজিশনে মনে হয় বস্তুটা এখানে, এই ঘটনাটাকে বলা হয় প্যারালাক্স, বাংলায় বলা হয় লম্বন। আর এই যে দুটো পজিশন, সেই দুটো পজিশনের মাঝখানে যে গ্যাপটা, সেটাকে আমরা বলি বেস বা বাংলায় ভিত্তি। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো, তাহলে এই প্যারালাক্স বা লম্বন পদ্ধতিটা আমরা কি কাজের জন্য ইউজ করি, একটু আগে বলেছি যে অনেক দূরত্ব মাপার ক্ষেত্রে, অনেক বেশি দূরত্ব, যেমন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এরকম বড় বড় দূরত্ব মাপার জন্য আমরা কি ইউজ করে থাকি, প্যারালাক্স মেথড। বিকজ আমাদের কাছে মিটার স্কেল আছে, সেই মিটার স্কেলের সাহায্য নিয়ে আমরা কোনোদিন এটা মাপতে পারবো না। তো দেখো কি বলছে, দেখো লম্বন পদ্ধতিতে অনেক দূরের একটি গ্রহ এস, তার মানে একটা গ্রহের নাম বলা হচ্ছে এস। এবার সাথে সাথে এই যে পাশে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার সাথে আমি মার্চ করে বোঝাচ্ছি, দেখো। তাহলে আমরা লম্বন পদ্ধতির সাহায্যে অনেক দূরে একটা গ্রহ আছে, সেই গ্রহের নাম হচ্ছে এস। দেখো এদিকে দেখো, এখানে একটা গ্রহ আছে, সেই গ্রহের নাম হচ্ছে এস। এর দূরত্ব ডি পরিমাপ করতে আমরা পৃথিবীর দুটি ভিন্ন অবস্থান এ ও বি থেকে একই সময় গ্রহটিকে পর্যবেক্ষণ করি। অর্থাৎ এইটা আমার পৃথিবী, আর এখানে একটা গ্রহ আছে এস গ্রহ। পৃথিবীর একটা পজিশন এ থেকে আমরা এই এসকে দেখছি, আর একটা পজিশন বি থেকে এসকে দেখছি। ক্লিয়ার? আর এই যে পৃথিবী থেকে এই যে সূর্যের, মানে সূর্য বলবো না, এই যে এস যে গ্রহটা আছে, তার মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেটা ডি, এদিক থেকেও ডি, এদিক থেকেও ডি, একই ব্যাপার। এবার কি বলছে দেখো, একই সময় পর্যবেক্ষণ করি। তাহলে এক্ষেত্রে এই যে এ বিন্দু আর বি বিন্দু থেকে দুটো আলাদা আলাদা বিন্দু থেকে পর্যবেক্ষণ করছিলাম, যখন আমার ডান চোখ আর বাম চোখ, এদের মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ এই যে দূরত্বটা এ বি, এদিকে থাকো, এই যে দূরত্বটা, এটা কি, এটা হচ্ছে এ বি। সেটার ভ্যালু কত নেওয়া হচ্ছে, সেটার ভ্যালু নেওয়া হচ্ছে স্মল বি। এই যে তাহলে এ বি ইকুয়াল টু বি, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে এক্ষেত্রে আমাদের প্যারালাক্সের বেস, যেটা আমি তোমাদের শেখালাম। তাহলে এ বি ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের বেস। এবার কি বলছে দেখো, ওই দুটি বিন্দুর থেকে গ্রহটিকে পর্যবেক্ষণ করে ওই দুটি অভিমুখের মধ্যবর্তী কোণের পরিমাপ করা হয়। অর্থাৎ আমি ফার্স্টে পৃথিবীর এই পজিশন থেকে যখন সূর্য গ্রহটাকে দেখছি, তাহলে এই লাইন বরাবর দেখছি, তারপরে যখন বি পয়েন্ট থেকে দেখছি, তাহলে এই লাইন বরাবর দেখছি, তাহলে তাদের মাঝখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটা কি ধরা হয়েছে, সেটা ধরা হচ্ছে থিটা। তাহলে ওরা কি বললো, যে পৃথিবীর দুটো আলাদা আলাদা পজিশন থেকে অনেক দূরে একটা এস নামক গ্রহ আছে, সেই গ্রহটাকে দেখা হচ্ছে, আর ওখানে গিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা আমরা মেজার করলাম, সেটাকে আমরা নাম দিলাম থিটা।
এইটাকে আমরা বলে থাকি লম্বন কোণ বা প্যারালেটিক অ্যাঙ্গেল। অর্থাৎ এই প্রসেসটাকে আমরা বলি প্যারালেটিক প্রসেস বা প্যারাল্যাক্স মেথড। আর এই প্যারাল্যাক্স মেথডে যে অ্যাঙ্গেলটা আমরা পাই সেটাকে আমরা বলে থাকি প্যারালেটিক অ্যাঙ্গেল বা বাংলায় বলে থাকি লম্বন কোণ। দ্যাটস অল ক্লিয়ার। এবার তুমি ভালো করে বোঝো তো, এই পৃথিবী থেকে এই গ্রহটা তো অনেক দূরে, সেই তুলনায় এই যে ডি এর ভ্যালু, আর আমরা যে দুটো পৃথিবীর যে দুটো আলাদা আলাদা অপশান, একটা অপশান কি এ আর একটা অপশান বি, এদের মাঝখানে যে বেস অর্থাৎ এখানে যে বেস বি আর সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব ডি, এই ডি বির তুলনায় অনেক অনেক গুণ বড়। খুব স্বাভাবিক, আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা দেখছি, আর আমরা এই অনেক দূরে কোনো চাঁদ ফাঁদকে দেখছি, তাহলে ওই দূরত্বটা আমাদের বেসের থেকে নিশ্চয়ই অনেক বড়। তাহলে সেটাই এখানে দেখিয়েছে, দেখো যে বেসটার সাথে যদি আমি ওই সূর্যের গড় দূরত্বটার ওই যে ওটা যদি আমি ভাগ করে দিই, তাহলে সেটা লেস দ্যান 1, অর্থাৎ একের থেকেও অনেক ছোট। সেটা স্বাভাবিক। দেখো পৃথিবীর একটা সার্টেন ডিস্টেন্স, আর কোথায় গ্রহ আছে এই দূরত্বটা, তাহলে তাদের যদি রেশিও নিই, অর্থাৎ আমার বেসের সাথে আমি যদি পুরোটার রেশিও নিই, তাহলে সেটা তো 1 কি 0 সামথিংও থাকবে না। তাহলে সেটাই দেখেছে যে এই রেশিওটা একের থেকে অনেক ছোট। ওকে, তাহলে যদি এরকম কেস হয়, এই রেশিওটা যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে এইটাও খুব ক্ষুদ্র হবে। তাহলে অ্যাঙ্গেলটাও কীরকম হবে, অ্যাঙ্গেলটাও অর্থাৎ লম্বন কোণ বা প্যারালেটিক অ্যাঙ্গেল যেটা, সেটাও খুব ক্ষুদ্র হবে। দ্যাটস অল ক্লিয়ার। আচ্ছা, এবার একটা কনসেপ্ট আমি কাজে লাগাবো, সেটা হচ্ছে আমি তোমাদের একটু আগে যেটা পড়িয়েছিলাম 2D অ্যাঙ্গেলের কনসেপ্ট। দেখো এদিকে তাকাও, এরকম আর ব্যাসার্ধ এখানে থিটা কোণ উৎপন্ন হচ্ছে, আর এটাকে আমি কখনো এলও বলেছিলাম বা এসও বলেছিলাম, তাই তো? এই যে বৃত্তচাপটা, এবার আমি এই পুরো সিনটাকে একটা 2D অ্যাঙ্গেলের মানে একটা বৃত্তের অংশরূপে ভাবতে পারি না? দেখো তো, এখান থেকে কল্পনা করে এটাকে একটা বৃত্তর মতো ভেবে দিতে পারি। তাহলে সেটাই এখানে বলেছে। এখন আমরা আনুমানিকভাবে এই যে এবিটা আছে, এই এবিটা হচ্ছে এই যে এস কেন্দ্রিক একটা বৃত্তের বি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ ভাবতে পারি। সেটাই করেছে যে ভাই এখান থেকে এটা সেম ডিস্টেন্স, এখান থেকে একটা সেম ডিস্টেন্স, আর এটা যেন তার বৃত্তচাপ, আর ভেতরে একটা অ্যাঙ্গেল থিটা করছে, আর এই এস পয়েন্টের সাপেক্ষে। সেটাই এখানে বলেছে। তাহলে সেক্ষেত্রে এই যে এএস আর এই যে এএস আর বিএস, এই যে এএস আর বিএস, সেইগুলোর ভ্যালু কত ধরে নেওয়া হয়েছে? ডি ধরে নেওয়া হয়েছে। আর একটু আগে তোমরা ফর্মুলা পড়েছো যে যদি এরকম একটা 2D অ্যাঙ্গেল হয়, এইটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, আর এটা যদি এস হয়, তাহলে ফর্মুলা তোমরা কি শিখেছো? তোমরা ফর্মুলা শিখেছো এস ইকুয়াল টু আর থিটা। ইয়েস অর নট? এস ইকুয়াল টু আর থিটা তোমরা এটা শিখেছো তো? তোমরা বলো স্যার হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি, এইটা হচ্ছে আমার এস, অর্থাৎ বি ইকুয়াল টু আর এর জায়গায় আছে ক্যাপিটাল ডি, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো ভালো করে তাকাও, এখানে সেই জিনিসটাই লিখে দিয়েছে, এই যে বি অর্থাৎ কি, এখানে ওই বৃত্তচাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ডি ইন্টু অ্যাঙ্গেল থিটা। তাহলে এখান থেকে কি ওরা লিখলো, এখান থেকে ওরা লিখলো বেস অর্থাৎ এটা বৃত্তচাপের মতো কাজ করছে ইকুয়াল টু ওই যে ডিস্টেন্স ডি মানে এটা ব্যাসার্ধের মতো কাজ করছে, আর থিটা যেটা অ্যাঙ্গেলের কোণ কাজ করছে। যেখানে এই যে থিটাটা, এই থিটাটা ডেফিনেটলি রেডিয়ানে, তোমাদের আমি একটু আগেই বোঝালাম যে কোনো বৃত্ত কেস হলে সেখানে যে থিটাটা হয় সেটা রেডিয়ানে মাপা হয়। ওকে, এবার কি বলছে দেখো, তাহলে বেসিক্যালি এখান থেকে যদি ম্যাথটা করা যায়, তাহলে এই যে ডি ইকুয়াল টু কী হবে, থিটাটা বি এর ভাগে আসবে, তাহলে বেসিক্যালি এখানে আমার আসছে ফাইনালি ডি ইকুয়াল টু বি বাই থিটা। তাহলে ভালো করে তাকাও, তুমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে মাপছো, এই সূত্রটার দিকে তাকাও, ডি ইকুয়াল টু বি বাই থিটার দিকে। তাহলে তুমি যখন পৃথিবী থেকে এক প্রান্ত একটা জায়গা থেকে একটা জায়গায় মাপছো, তাহলে তুমি বেসটা তো জানছোই, আর যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাও তুমি জানছো। তাহলে তুমি সেই অ্যাঙ্গেল আর বেস লাগিয়ে তুমি পৃথিবী থেকে সূর্য কত দূরে সেটা তুমি পরোক্ষভাবে মেপে নিতে পারছো, কোনো মিটার স্কেলের দরকার পড়ছে না। তাহলে এইটাই হচ্ছে আমার প্যারাল্যাক্স মেথড। অর্থাৎ প্যারাল্যাক্স মেথডের সাহায্যে আমরা কি করি, আমরা পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকি, পৃথিবী পৃষ্ঠের কোনো একটা পয়েন্ট নিই আর একটা জায়গায় পয়েন্ট নিই, দুটো পয়েন্ট থেকে আমরা দূরে একটা গ্রহকে টেলিস্কোপের সাহায্যে দেখি। এমনি তো খালি চোখে দেখা যাবে না, টেলিস্কোপের সাহায্যে দেখি। তাহলে টেলিস্কোপের সাহায্যে দুটো পয়েন্ট থেকে দেখা হলো, তাহলে যে পয়েন্ট থেকে দেখছি এইটা হচ্ছে বেস, আর কতটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে দুটো পয়েন্টের সাপেক্ষে সেটা দেখে নিই। তখন আমরা কি করি, সেই বেসের ভ্যালুর সাথে অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে আমরা ভাগ করে যে অ্যান্সারটা আমরা পাই সেইটা হচ্ছে পৃথিবী থেকে, কোথা থেকে, পৃথিবী থেকে সেই গ্রহের গড় দূরত্ব। ডেফিনেটলি ক্লিয়ার হলো যে খুব বড় দূরত্ব পরিমাপের জন্য আমরা কেন প্যারাল্যাক্স মেথড ইউজ করি। ওকে, তাহলে আমরা কি করতে পারলাম যে আমরা পৃথিবী থেকে প্যারাল্যাক্স পদ্ধতির সাহায্য নিয়ে
আমরা কোনো গ্রহের দূরত্ব বার করতে পারলাম। এবার আমরা যদি চাই আমরা কি করতে পারি, এই পৃথিবীতে দাঁড়িয়েই সেই গ্রহের ব্যাসও মাপতে পারি আর গ্রহের আকারও বার করতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। দেখো ভালো করে বোঝো, জিনিসগুলো ভালো করে কনসেপচুয়ালি বুঝতে হবে। ধরে নাও এইটা আমার হচ্ছে পৃথিবী, ওকে, আর এইটা হচ্ছে আমার সেই গ্রহটা, এইটা হচ্ছে আমার সেই কোনো একটা গ্রহকে আমি লক্ষ্য করছি সেইটা। আমরা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে দাঁড়িয়েই আমি এই গ্রহর একদম টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ দিয়ে ওই গ্রহটার একদম ধার পর্যন্ত দেখব, আর ওখান থেকে দাঁড়িয়ে এই গ্রহটার এরম ধার পর্যন্ত দেখব, হ্যাঁ কি না? তাহলে ডেফিনেটলি এখানে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটাকে এবার আমরা বলছি আলফা। আর ওই যে গ্রহটা আছে সেই গ্রহর তো একটা ব্যাস থাকবে, ইয়েস, সেই ব্যাসটাকে আমরা কত ধরছি, সেই ব্যাসটাকে আমরা ধরছি ডি। আর এই ডিস্টেন্সটা তো অটোমেটিক্যালি আমরা জানি কত হয়, ডি হয়। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা লাগাই, এইখানে ফর্মুলা কী হবে, ডি ইকুয়াল টু ডি ইন্টু আলফা। তাহলে এখান থেকে আমার বেসিক্যালি আর তো কিছু জানার নেই। তুমি যখন পৃথিবী থেকে দেখছো তাহলে তুমি এই আলফা অ্যাঙ্গেলটা অবশ্যই, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে টেলিস্কোপকে এইভাবে ঘোরাচ্ছ আর একটা জায়গায় দাঁড়িয়ে টেলিস্কোপকে এইভাবে ঘোরাচ্ছ, তাহলে তুমি অ্যাঙ্গেলটা তো এখান থেকে ডেফিনেটলি দেখতে পাচ্ছ। আর এই ডিস্টেন্সটা তো তুমি আগেই বার করেছো, তাহলে এইটার ক্যালকুলেট করে তুমি কি ওই গ্রহের ব্যাস বার করতে পারবে না পারবে না? ডেফিনেটলি পারবে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, ফার্স্টে কি করা হলো, প্যারালাক্স পদ্ধতির সাহায্যে আমরা পৃথিবীর একটা পয়েন্টে দাঁড়িয়ে কোনো গ্রহকে লক্ষ্য করছিলাম, তারপর আরেকটা পয়েন্টে দাঁড়িয়ে গ্রহকে লক্ষ্য করছিলাম। এই পদ্ধতির সাহায্যে আমরা দূরত্বটা বার করে নিয়েছি, ইয়েস। তারপর আমরা সিস্টেমটা পাল্টে দিয়েছি। আমরা সিস্টেমটা কিরম পাল্টেছি, আমরা পৃথিবীর একটা পয়েন্টে দাঁড়িয়ে ওই গ্রহর একটা ধার দেখছিলাম, আর ওই গ্রহের একটা ধার দেখছিলাম, আর ওই গ্রহের আরেকটা ধার দেখছিলাম। তখন আমরা যখন একটা জায়গায় দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে দুটো গ্রহের দুটো এরকম ধার দেখছিলাম, তাহলে মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছিল, সেটাকে আমরা বলেছি আলফা। সেই আলফাটা তো অবশ্যই এখানে আমরা মেপে নিতে পারবো, আর ডিটা তো অলরেডি আমরা জানতাম। তাহলে বেসিক্যালি এই যে সামনে বৃত্তচাপটা তৈরি হচ্ছে সেটা আমরা খুব সহজেই বার করতে পারবো। তাহলে এইভাবে আমরা গ্রহের ব্যাসটাও মেপে নিতে পারি। তাহলে ফার্স্টে প্যারালাক্স লাগিয়ে কি করা হয়েছে, পৃথিবী থেকে গ্রহের দূরত্ব বার করা হয়েছে, তারপর আবার প্যারালাক্স লাগিয়ে সেই গ্রহের ব্যাসার্ধ মাপা হয়েছে, ব্যাস মাপা হয়েছে। আর কোনো গ্রহের ব্যাস মেপে ফেললে দ্যাটস অল, গ্রহের আকারও মাপা হয়ে যাবে, কারণ গ্রহ বেসিক্যালি গোলক হয়েই থাকে। তাহলে এইটা ছিল এখানকার পুরো কনসেপ্ট, ওকে। এবার দেখো এখানে কিছু ম্যাথামেটিক্স আমাদের দিয়েছে, সেই ম্যাথামেটিক্সগুলো আমরা তাড়াতাড়ি করে নেবো। কি বলছে দেখো, ফার্স্ট বলছে 1 ডিগ্রি, তারপরে এটাকে আচ্ছা একটা জিনিস দেখে নাও, এটাকে বলা হয় 1 ডিগ্রি, এটাকে বলা হয় 1 মিনিট, আর এটাকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে কি আমি লিখে দিচ্ছি, ফার্স্ট 1 ডিগ্রি, এটাকে বলা হয় ডিগ্রি, তারপর এটাকে বলা হয় মিনিট, এটা ডিগ্রি, এটা তো তোমরা পড়েছো রাইট। আর তারপর তারপর দুটো ড্যাশ থাকলে সেটাকে বলা হয় সেকেন্ড। তাহলে অর্থাৎ এখানে 1 ডিগ্রি থেকে যদি তুমি মিনিটে যেতে যাও তাহলে 1কে 60 সেকেন্ড দিয়ে গুণ করতে হবে, আর সেখান থেকে তুমি যদি 1 সেকেন্ড থেকে তুমি যদি 1 মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে তাহলে সেখানেও 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে এইখানে ধরে নাও 1 আছে আর এখানে 60 আছে, 60 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কনভার্সন, যে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, আর মিনিট থেকে সেকেন্ডে গেলেও 60 দিয়ে গুণ করতে হয়। একটা মিনিটকে একটা ড্যাশ দিয়ে বোঝানো হয়, সেকেন্ডকে দুটো ড্যাশ দিয়ে বোঝানো হয়, ডিগ্রিকে ডিগ্রি দিয়ে বোঝানো হয়। তাহলে এখানে কী কী ম্যাথ দিয়েছে একটু বুঝে নেওয়া যাক কুইক। 1 ডিগ্রি, 1 মিনিট আর 1 সেকেন্ড, ওইটাকে রেডিয়ানে মাপতে হবে। আচ্ছা তোমাদের ফর্মুলা আমি একটু আগেই লিখিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ফর্মুলাটা কী লিখিয়েছিলাম, 360 ডিগ্রি কতটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, 2 পাই। তাহলে অর্থাৎ এখান থেকে যদি আমি ম্যাথ করি, 1 ডিগ্রি কতটা রেডিয়ান কোণ উৎপন্ন করছে, 2 পাই বাই 360 ডিগ্রি। তাহলে 2 2 কেটে গেলে আমার কী আসছে, পাই বাই 180 ডিগ্রি। দেখো এখানে সেটাই করেছে, যে 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু পাই বাই 180। তাহলে সেটা এই যে পাই বাই 180 তোমরা যদি ক্যালকুলেট করো কত বেরোবে, 1.745 ইন্টু 10⁻⁻² রেডিয়ান। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমার 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, ফার্স্ট কোশ্চেনের উত্তর বেরিয়ে গেল যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, 1.745 ইন্টু 10⁻² রেডিয়ান। দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে, আমার 1 মিনিট সমান বার করতে বলেছে। দেখো 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট, তোমাদের একটু আগে বললাম 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট। আর 60 মিনিট যেটা আছে সেই 60 মিনিটটা এখানে থাক। আর পরিষ্কার হিসাব আমি 1 ডিগ্রির ভ্যালুটা কত পেয়েছি সেটা এবার আমি এখানে 1 ডিগ্রির জায়গায় এটা বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে এই জিনিসটা 1 মিনিটে পাওয়ার জন্য এই 60 ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেল 60। তাহলে ভাগ হয়ে গেলে আমার ডাইরেক্ট উত্তর কত হলো, ডাইরেক্ট উত্তর হলো 2.91 ইন্টু 10⁻⁴ রেডিয়ান। দ্যাটস অল ক্লিয়ার।
তারপরে তোমাকে যদি 1 সেকেন্ডের জন্য জানতে হয় তাহলে 1 সেকেন্ড মানে কত 1 মিনিটের জন্য যদি 1 সেকেন্ডের জন্য জানতে হয় তাহলে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, আর 1 মিনিট সমান এক্ষুনি বেরিয়েছে 2.91 ইন্টু 10⁻⁻4 রেডিয়ান। তাহলে এখান থেকে 1 সেকেন্ড বার করার জন্য এই পুরো জিনিসটা এদিকে ভাগে পাঠিয়ে দিতে হবে, তারপর এটা ম্যাথ করলে পাওয়া যাবে। তাহলে ক্লিয়ার হলো ম্যাথটা। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে বলেছে একজন লোকের ইচ্ছা হলো তার থেকে নিকটবর্তী একটি টাওয়ারের দূরত্ব গণনা করবে সে। তিনি সি টাওয়ারটির সামনের দিকে একটি বিন্দু এতে দাঁড়িয়ে আছেন এবং এসি সরলরেখার খুব দূরবর্তী একটি স্পষ্ট বিন্দু ওকে চিহ্নিত করলেন। তারপর তিনি এসির সঙ্গে লম্বভাবে 100 মিটার দূরত্ব বি বিন্দুতে হেঁটে গেলেন এবং পুনরায় ও এবং সি এর দিকে তাকালেন। যেহেতু ও খুবই দূরে বস্তু, কার্যত বিও আর ও এও অভিমুখ একই, কিন্তু তিনি দেখতে পান সি এর দৃষ্টিরেখা প্রকৃত দৃষ্টিরেখা থেকে 40 ডিগ্রি কোণে সরেছে। তাহলে এখানে লম্বন মানে এখানে প্যারাল্যাক্স লাগাও, লাগিয়ে এ থেকে সি টাওয়ারের দূরত্ব নির্ণয় করো। বোঝো কনসেপ্টটা, বোঝো। সি বিন্দু এটা, এখানে একটা টাওয়ার আছে, আর ওই সোজাসুজি একটা মানুষ এ বিন্দুতে আছে। তো সেই মানুষটা এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত টাওয়ারের দূরত্বটা মাপতে চাইছে। তো ফার্স্ট উনি কী করলেন, উনি একটা অনেক দূরে কোনো একটা পয়েন্ট কনসিডার করলেন, সেই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। আর এখানে ছবিটাতে এরকম দেখিয়েছি, কিন্তু বাস্তবে উনি যেটা কনসিডার করেছিলেন, উনি ও পয়েন্টটা এই টাওয়ার থেকে সোজা এরকম জায়গায় দেখেছিলেন। তাহলে ফার্স্টে কী করেছেন, তিনি টাওয়ারে সোজা এরকম একটা দূরে কোনো একটা ও পয়েন্ট দেখেছিলেন। তারপর ঠিক ওইখান থেকে তিনি লম্বভাবে 100 মিটার দূরত্বে হেঁটে চলে গেছিলেন, লম্বভাবে 100 মিটার দূরত্বে হেঁটে চলে গেছিলেন। তারপর তিনি যখন বি পয়েন্টে পৌঁছালেন, সেখান থেকে তিনি আবার ও পয়েন্টের দিকে যখন তাকালেন, তাহলে ও পয়েন্ট এরকম জায়গায় পেলেন, আর সি পয়েন্ট যখন তাকালেন তখন সি পয়েন্টে এরকম জায়গায় পেলেন। এবার কোশ্চেনে বলছে যে অ্যাঙ্গেলে হেলেছে সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এইখানটার সাথে এইটা সমান্তরাল, এইটা তার ভেদক। এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এইটাও 40 ডিগ্রি। তাহলে এইটা 40 ডিগ্রি হলে তাহলে বেসিক্যালি এই ডিস্টেন্সটা তুমি কি করে বার করবে, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার মধ্যে এটা হচ্ছে 100 মিটার আর এইটা হচ্ছে এসি। তার মানে বেসিক্যালি আমার এসির দৈর্ঘ্য কী হচ্ছে, এখানে যদি আমি ট্যান থিটার ফর্মুলা লাগাই, ট্যান থিটা ইকুয়াল টু এই যে থিটার অপোজিট বাহুটা হয় লম্ব আর বাদ বাকিটা হয় ভূমি। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমি যদি এসির ভ্যালু জানতে চাই, তাহলে এসির ভ্যালু হবে এসির ভ্যালু যদি জানতে চাই তাহলে এসির ভ্যালু হবে এ বি ট্যান 40 ডিগ্রি, কারণ কোশ্চেনে দেওয়া আছে 40। তাহলে এই যে এসি সমান এ বি ট্যান 40, এ বির ভ্যালু 100। একটা জিনিস আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, এখানে ডিটেলসটা দেখো। জিনিসটা এরকম আছে, এটা সি আর এটা এ, এইটা হচ্ছে টাওয়ার, তার মানে এসি টাওয়ারের দূরত্ব, এটা 100 মিটার, এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে অ্যাঙ্গেলের অপোজিটটা হয় লম্ব আর বাদবাকিটা হয় ভূমি, আর 90 ডিগ্রির অপোজিটটা হয় অতিভুজ। তাহলে এখানে ট্যান থিটার ফর্মুলা কী আছে, ট্যান থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে থিটার অপোজিট কী আছে, এ বি। তাহলে এ বি বাই ভূমি এসি। তাহলে আমাকে বার করতে হবে এসি, তাহলে এসি ইকুয়াল টু কী আসছে, এ বি বাই ট্যান থিটা, এটাই হবে এ বি বাই ট্যান থিটা। তাহলে এখানে এ বির ভ্যালু 100 আর ট্যান 40-র ভ্যালু হয় 0.8391। এখানে সব দেওয়া আছে, তোমরা জাস্ট চেক করে নেবে। তাহলে ক্যালকুলেশন করলে কত বেরোচ্ছে, ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 119 মিটার। তাহলে এইভাবে প্যারালাক্সের সাহায্যে তোমরা ম্যাথ করতে পারো। নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা খুব একটা ভালো কোশ্চেন। কি বলছে দেখো, ব্যাস বরাবর পৃথিবীর ওপর দুটি বিপরীত বিন্দু এ ও বি থেকে চাঁদকে পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ এরম যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর এইটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু আর এটা তার ব্যাস। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে এরকম জায়গায় চাঁদ আছে, এইভাবে অবজারভেশন করা হচ্ছে। তাহলে এখানেও প্যারালাক্সের মতো কেস। তাহলে ভালো কথা, পর্যবেক্ষণের দুটি দিকে চাঁদ কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 1 ডিগ্রি 54 মিনিট উৎপন্ন করেছে। তাহলে 1 ডিগ্রি মানে কত, 60 মিনিট, আর ওদিকে অলরেডি 54 মিনিট আছে। তাহলে এই দুটোকে অ্যাড করলে টোটাল কত আসছে, 114 মিনিট, এই যেখানে দেখিয়ে দিয়েছে। তাহলে পরিষ্কার কথা যে প্যারালাক্সের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে লম্বন কোণ, সেটা কত, 114 ডিগ্রি। আচ্ছা, সেটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 114 ডিগ্রিকে আমার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আবার 60 দিয়ে গুণ করতে হবে, এই যে দুটো ড্যাশ। তাহলে এইটা সেকেন্ডে চলে গেলো, আর আমরা এখান থেকে যে ম্যাথটা করেছি, এই যে 1 সেকেন্ড ইকুয়াল টু কত হয়, 4.85 ইন্টু 10⁻⁻6 রেডিয়ান। দেখো এটা এখানে বলেও দিয়েছে, এই যে 1 সেকেন্ড সমান কত রেডিয়ান, এইটা। তাহলে এই রেডিয়ানের ভ্যালু গুণ করে দিয়েছে। তাহলে এখান থেকে যেটা এলো এটা হলো কমপ্লিট রেডিয়ান। ওকে, আর কি কোশ্চেন দেওয়া আছে, আর বলেছে যে প্রদত্ত পৃথিবীর ব্যাস প্রায় এইটা। তার মানে আমার এখানে বেস দেওয়া আছে, বেস বি কত দেওয়া আছে, 1.276 ইন্টু 10⁻⁶
7 মিটার দেওয়া আছে, আর থিটা কত দেওয়া আছে 1°54' দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে ফর্মুলা আমরা কি জানি, ডিস্টেন্স যেটা গড় দূরত্ব ইকুয়াল টু বেস বাই থিটা। তাহলে এই ফর্মুলাতে এখানে মান বসিয়েছে, মান বসিয়ে পাওয়া গেছে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত 3.84 × 10⁸ মিটার। দ্যাটস অল। ক্লিয়ার? ঠিক তেমনি আরেকটা ম্যাথ দিয়েছে দেখো, সূর্যের কৌণিক ব্যাস দেওয়া আছে এত 1920 সেকেন্ড। এটা তাহলে কি দেওয়া আছে, ব্যাস অর্থাৎ বেস দেওয়া আছে, বি দেওয়া আছে এইটা। ওকে, সরি, সূর্যের কৌণিক ব্যাসের পরিমাণ দেওয়া আছে এইটা, অর্থাৎ তার মানে অ্যাঙ্গেল দেওয়া আছে, বেস মানে অ্যাঙ্গেল, সরি অবভিয়াসলি 1920, এটা তো অবশ্যই ডিগ্রি সেকেন্ড মিনিট এগুলো অ্যাঙ্গেলকে বোঝায়। তাহলে সূর্যের কৌণিক ব্যাসের পরিমাণ এইটা দেওয়া আছে এত, আর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ডি, ক্যাপিটাল ডি দেওয়া আছে এটা। তাহলে সূর্যের ব্যাস কত বার করতে হবে, তাহলে বেসিক ফর্মুলা ব্যাসের তোমরা একটু আগে পড়েছো, ডি ইকুয়াল টু আলফা এটা। তাহলে এখানে ভ্যালু বসালে উত্তর কত হচ্ছে এটা। তাহলে এইগুলো মোটামুটি প্যারালাক্স মেথডের উপর ম্যাথ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ওকে, আচ্ছা এবার আমি বলি, এই যে 2.3.2 যে টপিকটা আছে, এইটা ফিজিক্সে কোনো এক্সপ্লেন করার দরকারই নেই, তোমাদের কাজে লাগবে না। তোমরা কেমিস্ট্রি যখন খুব ছোট 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 কিছু মেজারমেন্ট করবে, তখন এই প্রসেসটার ওপর কিছু ম্যাথ তোমরা করতে পারো, কিন্তু তোমাদের ফিজিক্সের জন্য এটা একদমই স্কিপ করে যাও, পড়ার কোনো দরকার নেই। ওকে, লাস্ট এখানে একটা জিনিস দেখিয়েছে দেখো, এই যে দৈর্ঘ্য নিয়ে আমরা পড়াশোনা করলাম, দৈর্ঘ্যর পাল্লাটা এক্স্যাক্টলি কোথা থেকে কোথার মধ্যে হতে পারে। দেখো, সবচেয়ে ছোট হচ্ছে পরমাণুর আকার, মানে আমি যদি কোনো পরমাণু যাই, আমি যদি কোনো পরমাণু দেখি, সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, তার মধ্যে একটা প্রোটনের আকার কত হয় 10⁻⁻15 মিটার, মানে 1 মিটারের নিচে একের পিছনে 15টা শূন্য দিয়ে ভাগ করলে যাওয়া, মানে 1 মিটারকে এতবার ভাগ করতে হবে, তার মানে একদম স্মল। তাহলে সবচেয়ে ছোট দৈর্ঘ্য এখানে দেখা যায়। আর আমরা আপাতত এতদিনে ইউনিভার্সকে যতটা জেনেছি, ইউনিভার্স যতটা বিস্তৃত আমাদের মানে সায়েন্সে যতটা জেনেছে দেখেছে, সেখান থেকে দেখে ইউনিভার্স কত 10⁻26 মিটার। তাহলে ডিফারেন্সটা বোঝো, 10⁻−15 স্মল ডিস্টেন্স, সেখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স 10⁻26, মানে প্রায় 10⁻41 ম্যাগনিটিউডের মধ্যে ডিস্টেন্সটা মানে ভ্যারি করছে। এটা ক্লিয়ার? আচ্ছা, দৈর্ঘ্যের পাল্লার মধ্যে তোমাদের এখানে কয়েকটা জিনিস দেখে নিতে হবে, এই ভ্যালুগুলো তোমরা একটু মনে রাখবে। 1 ফার্মি মানে 10⁻−15 মিটার, যেটা আমাদের পরমাণুর আকার মাপার জন্য ব্যবহার করা হয়। আর 1 অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রমকে এ লিখে তার উপরে এরকম একটা গোল দেওয়া হয়। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻−10 মিটার। আচ্ছা, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে আমরা বলি 1 AU। AU মানে কি, পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, এটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। এটার ভ্যালু কত 1.496 × 10⁻11 মিটার, এটা মনে রাখবে। আর 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ, তার দূরত্ব কত হয় 9.46 × 10⁻15 মিটার। 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার মানে কি, আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে সেইটা। আর লাস্ট আছে পারসেক। 1 পারসেক মানে ধরে নাও প্রায় 3.26 × 1 লাইট ইয়ার, মানে প্রায় আলোকবর্ষের 3.26 গুণ বেশি দূরত্বকে বলা হয় 1 পারসেক, যেটা এখানে দেওয়া আছে। তাহলে এইগুলো ছিল দৈর্ঘ্যের বেসিক কথা। এবার আসছি আমরা ভরের পরিমাপ 2.4। এবার আসছি আমরা 2.4 জিনিসটাতে, সেখানে আছে ভর নিয়ে কথা বলেছে। দেখো, ভর পদার্থের একটি মূল ধর্ম, এটা খুব স্বাভাবিক, মানে কোনো পদার্থ আছে মানে তার মাস থাকবেই, তার মধ্যে ভর থাকবেই। এটি তাপমাত্রা, চাপ অথবা বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না। অর্থাৎ তুমি কোনো বস্তুর ভর, তার তাপমাত্রা যাই হোক না কেন, তার চাপ যাই হোক না কেন, এসবের ওপর কোনো বস্তুর ভর নির্ভর করবে না, ওটার একটা বেসিক ধর্ম, মূল ধর্ম। আর চাপ, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, এটা অলরেডি আমরা জানি। আচ্ছা, ভরের রেঞ্জটা কোথা থেকে কোথার মধ্যে চলে? ভরের রেঞ্জটা 10⁻³ কেজি থেকে, একটা ইলেকট্রনের ভর এরকম হয় 10⁻³ কত, 10⁻³ কেজি থেকে 10⁻55 কেজির মধ্যে কোনো বস্তুর ভর, 10⁻55 কেজি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভর, আর একটা ছোট্ট বস্তু ইলেকট্রন, তার ভর 10⁻³ এতটা ভেরিয়েশন, প্রায় 10⁻³ থেকে 10⁻55 হিসাব করলে প্রায় তোমার 10⁻85 এই রেঞ্জে ভেরি করে, মানে মাসের বিশাল ভেরিয়েশন আছে। ওকে, এবার আরেকটা কথা বলছে যখন আমরা কোনো ছোট পদার্থের পরিমাপ করব, তখন আমরা কেজি দিয়ে পরিমাপ করতে পারবো না। দেখো, পরমাণু ও অণুর ভর পরিমাপে
কিলোগ্রাম এককটি অনুপযোগী, অর্থাৎ কেজি একক দিয়ে আমরা পরমাণুর মতো ছোট ভর মাপতে পারবো না। তখন আমাদের ক্ষেত্রে ভর মাপার জন্য একটা নতুন একক এসছে, সেটা হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে আমরা ছোটোখাটে শুধু ইউ বলে থাকি, বা ইংলিশে এই যে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে আমরা শুধুমাত্র ইউ বলে থাকি। ক্লিয়ার? এইটাকে বলা হয়, মানে এই একক দিয়ে আমরা ছোটোখাটো অণু পরমাণু এসব আমরা মাপতে পারি। আচ্ছা, ওই যেটা আমরা বললাম, ওই যে ভরটা 1U ইকুয়াল টু কী হয়, একটা C12 একটা কার্বনের একটা সমস্থানিক মানে আইসোটোপ নিতে হবে, C12 আইসোটোপ, তার যা ভর হবে তার ভরের 12 ভাগ করবে, 1/12 ভাগ করলে যে ভরটা বেরোবে সেইটা হচ্ছে 1U বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, যার ভ্যালু কত হয় 1.66 × 10⁻27 কেজি। অর্থাৎ এত ছোট লেভেলের ভর মাপার জন্য কেজি একক চলবে না, তার পরিবর্তে আমাদেরকে 1U একক নিতে হবে। দ্যাটস অল, ব্যাস। তাছাড়া এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, তোমরা এটুকুনি জানবে। আচ্ছা, এখানে ওই যেটা বললাম ভরের পাল্লাটা 10⁻³ অর্থাৎ ইলেকট্রনের ভর এত ছোট, আর দৃশ্যমান মহাবিশ্ব মানে আমরা যতটা ডিসকভার করেছি সেটা 10⁵৫, মানে প্রচুর ভেরিয়েশন। তারপরে দেখো, আচ্ছা এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে সময়ের পরিমাপ। কিসের পরিমাপ? সময়ের পরিমাপ। তো সময়ের পরিমাপ আমরা কি করি? সেকেন্ড দিয়ে করি, কিন্তু আমরা যেই 1 সেকেন্ড সবচেয়ে ছোট মাপ 1 সেকেন্ড ধরি, সেটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমিক ঘড়ি দিয়ে করা হয়েছে। মানে ল্যাবরেটরিতে একটা সিজিয়াম 133 পরমাণু দিয়ে তৈরি একটা অ্যাটমিক ঘড়ি বানানো আছে। সেই অ্যাটমিক ঘড়িতে রেডিও অ্যাক্টিভিটি হয়, সেই রেডিও অ্যাক্টিভিটিতে এতবার কম্পন হলে 1 সেকেন্ড, মানে 1/, এতবার করলে 1 সেকেন্ড ধরা হয়। এগুলোতে তোমার এত যাওয়ার দরকার নেই, শুধু জেনে নেবে যে আমরা যে টাইমের স্ট্যান্ডার্ডটা মাপি সেটা একটা অ্যাটমিক ঘড়ির সাপেক্ষে মাপি, দ্যাটস অল। আর এখান থেকে কিছু মাপার দরকার নেই। আর আমরা সময়কে কি দিয়ে মাপি? আমরা সময়কে সেকেন্ড দিয়ে মাপি। তাহলে মোটামুটি তোমাদের এতটা হয়ে গেল। তাহলে আজকে মোটামুটি তোমাদের অনেকটা বড় ক্লাস নিয়ে ফেললাম, আমারও অনেকটা মানে ক্লান্তি হয়ে গেলাম বলে বলে, হ্যাবিট নেই এতটা অনলাইনে এইভাবে এতক্ষণ পড়ানোর। তো যাই হোক, তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে করবে, করার পর তোমরা নোট বানিয়েছো নিশ্চয়ই, তারপর রিভিশন করো। আর কালকে আর পরশুদিন যেহেতু শনিবার আর রোববার আসছে, কোনো ক্লাস পাচ্ছ না, সোমবার থেকে আবার এর পরে এই 2.6 থেকে এই 2.6 টপিকের ওপর ক্লাস তোমরা পাবে। ওকে? আচ্ছা, আর এই কথাটা ডেফিনেটলি তোমরা মনে রাখবে, আমি যেটা বললাম, প্রথম কষ্ট লাগবে, কঠিন লাগবে, মনে হবে আমি কিচ্ছু পারবো না, কিন্তু ডেফিনেটলি তুমি পারবে, তুমি যদি তোমার নিজের ওপর বিশ্বাসটা রাখো। ওকে? তাহলে আজকে মোটামুটি এতটাই থাকলো, আজকে ক্লাস এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের সবাই ক্লাসটা ভালো লাগলো এবং তোমরা মন দিয়ে করেছো। পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে।